20 বছর বয়সী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা। তোমার তো 20 বছর, তাই না? তাছাড়া একবার বিয়েও হয়েছে, আর একটা ছেলেও আছে। সো তুমি আমার বেড পার্টনার হিসেবে একদম পারফেক্ট, তাই না? সামনে থাকা ব্যক্তির এমন কথা শুনে আমার রাগ হওয়ার থেকে বেশি অবাক লাগছে। একজন অবিবাহিত ছেলে আমার অতীত জানা সত্ত্বেও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে এসেছে। তার উপর তার বাবা দেশের নাম করা একজন বিজনেসম্যান, আর সে একজন পুলিশ। ভাবতেও অবাক লাগছে, একজন পুলিশের ভাষায় এমন কেমনে হতে পারে। আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, কি ঠিক বললাম তো? দেখুন মিস্টার রিয়ান, আমি জানি না আপনি এমন বাজে কথা কি জন্য বলছেন আমাকে, তার উপর আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? মিস, কি যেন নাম আপনার? কথাটা শুনে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল। আর আমার নামটাই জানে না, আর বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে দেখতে এসেছে। যত সব আবহাওয়ার গেল। ইচ্ছা তো করছে কথাগুলো মুখের উপরে বলে দিই, কিন্তু সে তো একজন বড় পজিশনের পুলিশ, বাজে ব্যবহার করা যাবে না। এর মুখে হাসি রেখে বললাম, আমার নাম মীরা। ও মরুভূমি, তা যা বলছিলাম। এক্সকিউজ মি, আমার নাম মীরা, মরুভূমি না। সে যাই হোক, শোনো, আমি তোমার মতো মেয়েকে শুধু আমার বেড পার্টনার হিসেবে চাই, আর কিছু না। তাহলে বিয়ের প্রস্তাব দিলেন কেন? তোমাকে যেন সমাজের মানুষ অন্য চোখে না দেখে, আর বিয়ে না করলে আমারও নাম খারাপ হবে। তাছাড়া তোমরা তো অনেক গরিব, তুমি আর তোমার মা তো হয়তো তোমার ছেলের লালন পালন করতে পারো না, তাই আমি করব। এতে তোমার লাভও হবে। এখন তুমি বলতে পারো তোমাকে কেন আমি বিয়ে করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আই লাইক ইউর বডি। প্রতিদিন তোমার শরীরের স্বাদ নিতে চাই, তাই বিয়ে করব। কথাটা শুনে নিজের রাগে আর দমিয়ে রাখতে পারলাম না। বেয়াদবির লিমিট ছেড়ে চলে গেছে এই লোকটা। রাগে যেতে পাশে থাকা চায়ের কাপটা, পুরো চাগুলো ওনার মুখে ছুঁড়ে মারলাম আমি। আর চেঁচিয়ে উঠে বললাম, বের হন, আমার বাসা থেকে এক্ষুনি বের হন, আর কোনোদিনও যেন আপনাকে আমার আশেপাশেও না দেখি। বের হন। রিয়ান কোনো কথা না বলে আমার দিকে রাগী ভাবে একবার তাকিয়ে তার গার্ডদেরকে নিয়ে চলে যান বাসা থেকে। উনি চলে গেলেও আমার রাগ কমেনি এখনো। কি ভেবেছেটা কি ওই লোকটা? আমি আমার ছেলেকে লালন পালন করতে পারবো না? বেশ পারবো। আমার ছেলে আমার পরিচয় বড় হবে। ওই লোকের কি? আমাকে কি পতিতা মনে করে? আমার একবার বিয়ে হয়েছে দেখে যা ইচ্ছে তাই বলবে। আসলে মার কথা শুনে ওই লোকে বাসায় আসতে দেয়াটাই আমার ভুল হয়েছে। হঠাৎ মায়ের ডাকে আমার ধ্যান ভাঙে। কি রে, ছেলেটা এভাবে গেল কেন? কিছু কি উল্টাপাল্টা বলেছিস নাকি ছেলেটাকে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলিনি মা, ওই লোকটাই বলেছে। কত বাজে বাজে কথা বলেছে আমাকে, তুমি জানো? তোমাকে আমি আগেই বলেছিলাম মা, আমি এভাবে থাকতে পারবো। আমার ছেলেকে আমি একাই মানুষ করতে পারবো, কাউকে লাগবে না আমার। মামার কথা শুনে করুণ চোখে তাকায় আমার দিকে, তারপর আস্তে করে আমার পাশে বসে আমার কাঁধে হাতটা রাখে আর নরম গলায় বলে, মাফ করে দে মা, আমি আসলে তোকে এত কষ্টে দেখতে পারছি না, তাই যখন ছেলেটা বিয়ের প্রস্তাব দিল তখন আর মানা করতে পারিনি। আমি ভাবিনি এমন হবে। মাফ করে দে মা। বলতে বলতেই মা কেঁদে ফেলে। আসলে মা আমার অনেক ইমোশনাল, কথায় কথায় কেঁদে ফেলে। হয়তো আমার কষ্ট উনি আরো বেশি কষ্ট পাচ্ছেন। আমি মুচকি হেসে মাকে জড়িয়ে ধরলাম। মা, কেঁদো না, শুভ যা করেছে তার জন্য শাস্তি পাবে, আর দেখবা আমরাও একদিন সুখে থাকবো। একবার আমার চাকরিটা ভালোভাবে হয়ে যাক, সব কষ্ট চলে যাবে আমাদের। তুমি, আমি, রেহান, আমরা একসাথে অনেক আনন্দে থাকবো। এরপর মায়ের চোখ মুছে দিলাম আমি। এরই মাঝে আমার ছেলে রেহান এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো, মা, তুমি আর নানু কি কান্না করেছো? তোমাদের চোখে পানি কেন? কই না তো, আমরা তো হাসি, এই দেখো। বলেই আমি আর মা হেসে দিলাম। আমাদের হাসি দেখে আমার ছোট্ট ছেলেটাও হেসে দিল। কি মায়া ওর ভেতর, ওর জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও বেঁচে আছি আমি। রেহানের কপালে আদর মাথায় একটা চুমু দিয়ে বললাম, চকলেট খাবি? আর নানু, আমি আর তুই একসাথে চকলেট খাবো আর গল্প করবো, ওকে? হুম, চকলেট খাবো, গল্প করব। বলেই রিহান খুশিতে নাচতে লাগলো। আসলে আমার ছেলেটা অনেক দুষ্ট, সারাদিন দুষ্টুমি করে আর নাচানাচি করে। একে নিয়েই তো আমাদের পৃথিবী। এভাবে হাসি আনন্দে কেটে গেল দিনটা। কিন্তু রাতে রাতে তো আর আনন্দে থাকতে পারি না আমি। রিহান যখন ঘুমিয়ে যায় তখন তো আমার শুভর কথাই মনে পড়ে।
তাছাড়া ওই লোকটা যে আমাকে এতগুলো বাজে কথা বললো, আসলে কি এগুলো হওয়ার কথা ছিল আমার জীবনে? শুভ আর আমি তো ভালোই ছিলাম, তাহলে কেন এমনটা হলো? কেন ছেড়ে চলে গেল আমায়? কেন? রাতটা এভাবে কষ্টে কেটে গেল আমার। সকালে উঠে আগে রেডি হয়ে নিলাম, কারণ আজকে চাকরির ইন্টারভিউ দিতে হবে আমার। রিহানা এখনো ঘুমাচ্ছে, তাই তাকে তার কপালে একটা স্নেহ ভরা চুমু দিয়ে আর মাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম আমি। ফুটপাতে দাঁড়িয়ে আছি রিক্সার খুঁজে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। তাই বাধ্য হয়ে হাঁটা ধরলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। কথা নেই বার্তা নেই আমাকে গাড়িটার ভেতর জোর করে ঢোকালো। ভেতরে ঢুকতেই দেখি রেয়ান এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোন টিপছে। কিছু করতে যাব, তার আগে হুট করে কিছু লোক আমার হাত পা আর চোখ বেঁধে দিল। আমি আপ্রাণ চেষ্টা করছি ছোটার, কিন্তু পারছি না। হঠাৎ কেউ আমার হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। বুঝতে পারছি সে আমার খুব কাছে। হয়তো এটা রেয়ান। রেয়ান, এটা কি আপনি? আমার কথা শুনে উনি নেশা ধরা কণ্ঠে বললেন, বাহ, তুমি তো দেখি অনেক স্মার্ট। মাত্র একদিনের পরিচয় আমাকে এতটা চিনে ফেললে। দেখুন, বাজে কথা বন্ধ করুন। একজন পুলিশ হয়ে এমন খারাপ কাজ করতে আপনার লজ্জা করে না? কই, কিছুই তো এখনো করিনি। যদি বলো এখন করব। ছি, আপনি একটা নির্লজ্জ বেহায়া একটা মানুষ, সেটা আপনি জানেন? আলবাত জানি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে চলে গেছে? এত সুন্দর একটা উফ, আর কি বলবো, তোমাকে দেখলেই আমার ইচ্ছে করে খেয়ে ফেলতে। ও কিভাবে ছেড়ে যেতে পারলো? তবে ভালোই হয়েছে, ওর জন্যই এখন আমি তোমাকে পেতে পারবো। কি বলো? আপনার এমন বাজে কথা শুনে আমার শরীর ঘৃণায় শিউরে উঠছে। রাগও হচ্ছে প্রচুর, কিন্তু এখন আমি ওনাকে যাই বলি না কেন, উনি তাতে কোনো রিয়েক্ট করবে না, উল্টো আরো খারাপ কথা শোনাবে আমাকে। তাই শান্ত কণ্ঠে ওনাকে বলি, প্লিজ আমার বাঁধনগুলো খুলে দিন আর আমাকে যেতে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ যেতে দিন আমায়। এবার রিয়ান কিছু বললো না, আস্তে আস্তে সরে যেতে লাগলো আমার কাছ থেকে। এতে আমার ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। চিল্লিয়ে বলে উঠলাম, প্লিজ রিয়ান, ছেড়ে দিন আমায়। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ও আমাকে বেশিক্ষণ না দেখে থাকতে পারে না। প্লিজ যেতে দিন আমায় রিয়ান, প্লিজ। এভাবে অনেকক্ষণ কাকুতি মিনতি করার পরেও কোনো লাভ হলো না। প্রতিবারের মতোই আমি ব্যর্থ। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে আর আমি শূন্যে ভাসছি। বুঝতে পারছি কেউ আমাকে কোলে নিয়েছে। আমি একটু নড়তে যাব, তার আগেই আমার মুখে কেউ একজন কাপড় ধরে। সাথে সাথে আমার শরীর যেন অবশ হতে শুরু করে। হাত পা নাড়ানোরও সামান্যটুকু শক্তি নেই আমার, আর না আছে কথা বলার। কয়েক সেকেন্ড যেতে আমার চোখের রাজ্যের ঘুম বিরাজ করে। পরক্ষণই তলিয়ে যায় ঘুমের দেশে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের রুমেই আবিষ্কার করি। পাশে বসে আছে আমার ছোট্ট ছেলেটা। তার চোখে স্পষ্ট পানি। খুব মায়া লাগছে আমার, কিন্তু মনে এক প্রশান্তি কাজ করছে। আমার ছেলে আমার সাথেই আছে। পরক্ষণে মনে হলো, আমি এখানে কিভাবে এলাম? আমাকে রিয়ান কোথায় যেন নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায়? আর আমাকে এখানেই বা আনলো কে? আমাকে চোখ খুলতে দেখে রিয়ান খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে মা তুমি? জানো কত কান্না করেছি আমি। এভাবে আর যাবে না কেমন? না হলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে। ওর কথার বিনিময়ে আমিও ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো যাব না মা তোকে ছেড়ে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর খেয়াল করলাম আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখি মা দরজায় দাঁড়িয়ে আমাদের মা ছেলেকে দিয়েছে। আমি আস্তে করে রেহানকে পাশে শুয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কেমন যেন একটা ভয় কাজ করছে মনে, মাকে আর আমার ছোট ছেলেটাকে হারানোর ভয়। কেন জানি চোখের পানিগুলো আজ বাদ মানছে না। ঢুকে কেঁদে উঠি, মাকে জড়িয়ে ধরি। তা দেখে মা চমকে উঠে বললেন, কি হয়েছে মীরা, কাঁদছিস কেন? আমি মার কাছ থেকে সরে আসলাম, চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন জানি না, আজকে না খুব কষ্ট লাগছে মা, তাই কান্না আটকাতে পারি না। আমার কথা শুনে মা কিছু একটা হয়তো আন্দাজ করেছেন। গম্ভীর কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মীরা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? সন্ধ্যার দিকে কতগুলো লোক তোকে এনেছিল বাসায়, তুই নাকি রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি। মার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। সাথে সাথে মনে ভয়ঙ্কর ভয় গ্রাস করে আমাকে। আমি বাসা থেকে বের হয়েছি সকালে আর এসেছি সন্ধ্যায়। এর মাঝে কি হয়েছে তা আমি কিচ্ছু জানি না। তবে কি রেয়ানার আমার মাঝে খারাপ কিছু হয়েছে? না না, এইগুলো আমি কি ভাবছি, কিন্তু হতেও তো পারে। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে মা বললেন, মীরা, সত্যি করে বল, কোথায় ছিলি তুই? তোর সাথে কি কোনো খারাপ কিছু হয়েছে? মা জিনিসটা আসলেই অদ্ভুত। নিজের সন্তানের মনের কথাটা বেশ ভালোভাবে বুঝতে পারেন তারা, তাই অবাক হলাম না। এটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে। মা আসলে আজকে অনেকগুলো চাকরি ইন্টারভিউ দিয়েছি তো, তাই বেশি প্রেশার পড়েছে মাথায়। এই জন্যই হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছি রাস্তায়।
আমার কথায় মা হয়তো সন্তুষ্ট হননি, সন্দেহ বোধ হয়ে একটা রয়েই গেল তার, কিন্তু তবুও কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন রুম থেকে। রাত প্রায় 1টা, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটার কথা ভাবছি, কিছুতেই মনে করতে পারছি না কি হয়েছে আমার সাথে। হঠাৎ কেউ একজন এক টানে আমাকে পেছনে ঘোরালো, সামনে তাকাতে দেখি রেয়ান আমাদেরকে নেশাত্ম চাহনিতে তাকিয়ে আছে আর বাঁকা হাসছে। আমি কিছু বলতে যাব তার আগেই সে আমাকে একদম নিজের কাছে নিয়ে আসে, তারপর কানে ফিস ফিস করে বলতে থাকে, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল মরুভূমি। কথাটা শুনে কি রিয়াক্ট করা উচিত আমার বুঝতে পারছি না। রিয়ানের কথায় মানে কি? তাহলে কি আমি যা ভাবছি তাই সত্যি? মুহূর্তে চোখে পানি এসে জমা হয় আমার, কিন্তু চোখ থেকে গড়িয়ে নিচে পড়েনি পানিগুলো। কিছুক্ষণ চোখ থেকে রিয়ানকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে যাই আমি, কিন্তু প্রতিবারের মতো আমি ব্যর্থ। এমনিতে বডি বিল্ডার, তার উপর আবার পুলিশ, আমার শক্তি তার কাছে খুবই ন্যূনতম। অনেক চেষ্টার পরেও যখন রিয়ানকে নিজের থেকে সরাতে পারলাম না, তখন উপায় না পেয়ে তাকে একটা জোরে কামড় দিলাম আমি। এতে সে আহ বলে আমাকে ছেড়ে দিল। এই সুযোগে আমি রুমের ভেতরে ঢুকে যাব, অমনি রিয়ান আমার কাছে এসে আরো শক্ত করে চেপে ধরলো আমায়। আমার বাম গালে দুবার চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস ফর গিভিং মি লাভ বাইট বেব, আই জাস্ট লাভ ইট। পেটের বাদামি তিলটা কি আমাকে দেখানোর জন্য বের করে রেখেছো? কথাটা শোনা মাত্র আমি নিজের দিকে একবার চোখ বুলালাম। কি সর্বনাশ! আমার শাড়ির পেটের দিকটা থেকে কাপড় সরে গেছে, তাদের আলো স্পষ্ট পেট দেখা যাচ্ছে। ছি! সাথে সাথে নিজেকে ঢাকতে শুরু করি আমি। রিয়ানের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে বলি, হ্যাঁ আপনি এত অসভ্য কেন? হ্যাঁ, মাঝরাতে আমার বাসায় এসে ফাইজলামো শুরু করছেন এগুলো, আর আমার রুমে ঢুকলেন কিভাবে আপনি? হ্যাঁ, রিয়ান ঘুমিয়ে আছে দেখে কিছুটা ফিসফিসিয়ে কথাগুলো বললাম। আমার দেখা দেখি রিয়ানও ফিসফিসিয়ে বলল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই ঢুকেছি তোমার রুমে। কথাটা শুনে নিজের আশেপাশে তাকালাম। আমি তো বারান্দায়, তাহলে কি এই পুলিশ গুন্ডাটা বাইক দিয়ে উপরে বেয়ে বেয়ে বারান্দা দিয়ে আমার রুমে চলে এসেছে? কিন্তু আমি দেখলাম না কেন? আপনি যদি বারান্দা দিয়ে আসেন তাহলে আমি আপনাকে উঠতে দেখলাম না কেন? হ্যাঁ, মহারানী যে ভাবনায় ডুবেছিলেন সেখান থেকে বের হয়ে কোথায় কি হচ্ছে তা দেখার সময় ছিল কি আপনার? আপনি তো আপনার মহাবড় চিন্তায় ব্যস্ত ছিলেন। আচ্ছা, কি চিন্তা করছিলে তুমি? নিশ্চয়ই আমাকে নিয়ে। আমি আপনাকে নিয়ে চিন্তা করব কেন? আমাকে একটা কথা বলুন তো, পুলিশ হয়ে এসব বাজে কাজ করতে আপনার বিবেকে বাধে না? কিভাবে পারেন এগুলো? সকালে একবার উঠিয়ে নিয়ে গেলেন রাস্তা থেকে, কি করেছেন না করেছেন কিচ্ছু জানি না আমি, এখন আবার মাঝরাতে বারান্দা দিয়ে আমার রুমে ঢুকেছেন। আপনিই বলুন এগুলো কি ধরনের অসভ্যতা? আমি হ্যাঁ কেন করছেন এমন আমার সাথে? আমাকে বিয়ে করো, তাহলে এত কিছু সহ্য করতে হবে না তোমার। জীবনেও না, আপনার মতো একজন খারাপ মানুষকে আমি কখনো বিয়ে করব না। আর আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার মতো একটা বিবাহিত মেয়ে যার একটা বাচ্চাও আছে তাকে বিয়ে করতে কেন চাচ্ছেন? নিশ্চয়ই একটা খারাপ মতলব আছে আপনার, তাই না? কথাগুলো বলতে বলতে কেঁদে দিলাম আমি। পারছি না আর এসব নিতে। এই রেয়ানটার জন্য বারবার অতীতটা তুলে ধরতে হয় আমার। বারবার মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতটার কথা, শুভর কথা। মেঝেতে বসে কান্না করছি। এতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই রিয়ানের। সে এক মনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, তাহলে তুমি বিয়ে করবে না আমাকে? কথাটা শুনে রাগ মাথায় উঠে গেল আমার। মেঝে থেকে উঠে রিয়ানের সামনাসামনি দাঁড়ালাম। রিয়ানের কলার ধরে ঝাঁঝালো গলায় বললাম, আপনার আসলেই লজ্জা করে না রিয়ান? এখনো কিভাবে বলছেন এগুলো? কি ভাবেন কি আপনি নিজেকে? পুলিশ বলে যা ইচ্ছে তাই করবেন আপনি? পারবেন না। আপনাকে আমি ভয় পাই না, একদম ভয় পাই না। করবো না আমি আপনাকে বিয়ে, বুঝেছেন? কখনো বিয়ে করবো না আমি আপনাকে। কথাটা শুনে রিয়ান যেন আরো গম্ভীর হয়ে গেল। আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে শান্তভাবে বলল, বিয়ে তো আমাকেই করতে হবে, তুমি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর একটা কথা, ভয় পাও না আমাকে, তাই না? এবার থেকে ভয় পাবা, ভীষণ রকমের ভয় পাবা। কথাটা বলে রিয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে গেল। আমরা থাকি একটা দোতলা বাসায়, নিচ থেকে আমার বারান্দাটা এতটাও উপরে না, এই সহজেই এক লাফে নেমে গেছে রেহান। এক দৃষ্টিতে রেহানের যাওয়ার দিকে তাকিয়ে আছি আমি। খুব ভয় হচ্ছে আমার। রেহান কথাটা শান্তভাবে বললেও সেটা যে কতটা ভয়ঙ্কর তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর কপালে একটা স্নেহভরা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আগে রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরে ঢুকতেই দেখি মা নাস্তা বানাচ্ছে। আমিও তার সাথে নাস্তা বানাতে লেগে যাই। দুজনের সাথে গল্প করি অনেক। নাস্তা বানানো শেষে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে। তা শুনে মা বলে, মীরা, তুই নাস্তাগুলো টেবিলে নিয়ে আয়, আমি দেখছি কে এসেছে। আচ্ছা। মার কথা মতো আমি নাস্তাগুলো টেবিলে নিয়ে যাই। এদিকে মা দরজা খুলতেই কিছু লোক
কথা নেই বলা নেই বাসার ভেতরে ঢুকে যায়। লোকগুলো ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি মীরা? জি। আপনাকে আমাদের স্যার ডেকেছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনাদের স্যারকে? আর আপনারাই বা কারা? এভাবে আমাদের বাসায় ঢুকে এসব তামাশা করার মানে কি? হ্যাঁ, বেরোন আমাদের বাসা থেকে। দেখুন, আমরা পুলিশের লোক, যা বলছি তা করুন, না হলে। পুলিশের লোক হয়েছেন তাই বলে যা ইচ্ছে তাই করবেন? দেখুন ভালোভাবে বলছি, বের হন আমাদের বাসা থেকে, না হলে কিন্তু আমি চিল্লাচিল্লি করে মানুষ ডাকবো। কথায় যেন তাদের কোনো কিছুই যায় আসে না। তারা তাদের জায়গা থেকে এক ফোঁটাও নড়েনি। হুট করে একজন মার মাথায় বন্দুক তাক করে বলল, দেখুন ম্যাম, আমাদের সাথে চলুন, না হলে আমরা আপনার মা আর ছেলেকে মারতে বাধ্য হব। কথাটা শুনে আমার লোকগুলোর ওপরে একটু সন্দেহ হলো। তারা কিভাবে জানে এটা আমার মা আর আমার একটা ছেলেও আছে? তাহলে কি এদের রিয়ান পাঠিয়েছে? কেননা রিয়ানও তো একজন পুলিশ। আপনাদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তা আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কথাটা শুনে মা রেগে গেলেন। উনি তার ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি বলছিস মীরা? কে না কে এই লোক? যদি কিছু হয় তো? তুই এদের সাথে যাবি না। মা কিচ্ছু হবে না আমার, তুমি রেহানের খেয়াল রাখো, আমি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। অতঃপর লোকগুলো আমাকে একটা ব্ল্যাক কারে বসায় আর নিজেরা বসে অন্য একটা গাড়িতে। প্রায় কিছুক্ষণ পর গাড়ি পৌঁছে যায় তার গন্তব্যে। গাড়ি থেকে নামতেই দেখি লোকগুলো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি পুলিশ স্টেশনে। আশেপাশে সবাই যার যার কাজ করছে। আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না এখন। লোকগুলো আমাকে দিয়েই চলে যায়। যাওয়ার আগে বলে যায় আমি যেন এখান থেকে কোথাও না জানি। ওদের স্যারের সময় হলে আমাকে তার কাছে ডাকবে। 2 গালে 2 হাত দিয়ে বসে আছি। হঠাৎ একজন কনস্টেবল এসে আমাকে বলেন, ম্যাম, আপনাকে স্যার ডাকছে, আমার সাথে আসুন। জি। কনস্টেবল আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করালো। তারপর বলল, ম্যাম, ভিতরে স্যার আছে, আপনি যান। আমি কিছু না বলে ঢুকে গেলাম রুমটার ভেতর। আমার যা ভয় ছিল তাই হলো। রুমটায় ঢুকতেই দেখি রিয়ান পুলিশ ড্রেস পরে বসে আছে চেয়ারে আর গম্ভীরভাবে খুব মনোযোগ দিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে। ফাইলে তাকিয়ে থেকেই শান্তভাবে সে বলে উঠল, মরুভূমি, তাহলে তুমি এসেছো, বসো। আমার নামটা এই লোক কোনো দিনও ঠিক করে বলে না, সবসময় মরুভূমি ডাকে। এতে আমার রাগ হয় প্রচুর, কিন্তু এখন রাগ থেকে ভয় লাগছে আমার। তার এই শান্ত রূপের বিপরীতে যে এক হিংস্র রূপ আছে। কি করবে এই লোকটা আমার সাথে? কেন রেখেছে সে আমায়? আপনার লজ্জা করে না রিয়ান, একজন পুলিশ হয়ে এমন বাজে কাজ করতে? আর আমাকে এভাবে উঠিয়ে আনা মানে কি? থাপড়ার কথাটা বলে আমি নিজেই বোকা বনে গেলাম। রিয়ান ভয়ার্থক ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখটা শক্ত করে রেখেছে সে। এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। ভয় রীতিমতো হাত পা কাঁপছে আমার। থাপ্পড়টা মারা হয়তো উচিত হয়নি আমার। একটা কথা শুনিয়ে দিলেই তো হতো, থাপ্পড় মারার কি প্রয়োজন ছিল? এখন তো রিয়ান আমার কোনো কথাই শুনবে না। যদি সে আরো খারাপ কিছু করে, যদি আমার ছেলেকে আর মাকে, ও আল্লাহই জানে এই পুলিশ গুন্ডা এখন কি করবে। কোনো মতো কাপা কাপা কণ্ঠে বললাম, দেখুন রিয়ান, এইভাবে তাকিয়ে লাভ নেই, দোষ কিন্তু আপনারই। আপনি এত বাজে কাজ কেন করেন? আমার কথা শেষ হওয়ার আগে রিয়ান আমার হাত দুটো দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বললেন, অনেক সাহস না তোমার? আমাকে থাপ্পড় মেরেছো তুমি, তাই না? এটার ফল ভুগবা তুমি এখন। কথাটা বলেই আমাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল রিয়ান। তারপর খুব জোর দিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলল, আমার কাছে আসা তোমার পছন্দ না, তাই না? এখন থেকে আমার কাছেই থাকতে হবে তোমার। বলে আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে থাকে। পুলিশ স্টেশনের সব মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। খুব অস্বস্তি হচ্ছে আমার। রিয়ান থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি আমি। প্রতিবারের মতো এবারও ফলাফল শূন্য। এবার না পেরে জোরে চিল্লিয়ে বলে উঠি, রিয়ান হাত ছাড়ুন, আমার লাগছে, আমি আমার ছেলের কাছে যাবো, প্লিজ ছাড়ুন আমাকে। কিন্তু কে শোনে কার কথা? রিয়ান নিজের মতো টানতে টানতে আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। এক ধাক্কায় গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। গাড়িতে ঢুকেই রিয়ান প্রথমে গাড়ি লক করে দেয়। এদিকে আমি গাড়ি খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। তা দেখে সে বলে ওঠে, কোনো লাভ নেই মরুভূমি, গাড়ি লক, চুপচাপ বসে থাকো, না হলে। তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? এত বাজে একটা মানুষ কেমন করে হতে পারে? আসলে কি জানে না, আপনি না মানুষই না, আপনি একটা অমানুষ। ভালোভাবে বলছি, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন, না হলে কিন্তু আমি। তুমি কে? তুমি কি? হ্যাঁ, কিছু করতে পারবে না তুমি আমার। তাছাড়া কি যেন বলছিলে, নিজের ছেলের কাছে যেতে চাও, তাই না? সেটা আমাকে থাপ্পড় মারার আর এগুলো বলার আগে ভাবা উচিত ছিল। এখন যেতে দিচ্ছি না তোমায় কোথাও, আমার কাছেই থাকবে তুমি। প্লিজ এমন করবেন না রিয়ান, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন প্লিজ। ও মনে হয় এখন কান্না করছে আমার জন্য। আমি আমার ছেলের কাছে যাবো রিয়ান, প্লিজ যেতে দিন। আমি আর কিছু বলতে পারলাম না। আমি আগে তার
তার আগেই রিয়ান সেই আগের বারের মতো আমার মুখে একটা সাদা কাপড় চেপে ধরলেন। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ আগে চেয়ারে বসতেই রিয়ান আমার সামনে একটা ফোন রাখেন। একটা ভিডিও চলছে ফোনটায়, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ছেলে আর মাকে কয়েকজন লোক বন্দি করে রেখেছে। ভিডিওটা দেখে মুহূর্তে আমার মাথাটা গরম হয়ে যায়। রিয়ানের তাতে কোনো খেয়াল নেই। সে আমার কাছে আস্তে আস্তে বলে, আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করতে হবে তোমাকে, না হলে তোমার ছেলে আর মাকে। এটুকু সুরেই রাগটা যেন আর হিংস্রতায় পরিণত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই রিয়ানকে। তারপর কথাগুলো বলি। জ্ঞান ফিরতেই নিজেকে এক অন্ধকার রুমে আবিষ্কার করি। যতটুকু অনুভব করছি, আমাকে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে। প্রচুর ভয় লাগছে আমার। সাথে অন্ধকার রুমটার কিছু বিকট আওয়াজ যেন আমাকে আরো ভয় পাওয়াতে সক্ষম। ভয়ের চোটে কয়েকবার জোরে জোরে রিয়ানের নাম ধরে ডাকি, কিন্তু কোনো সারা শব্দ নেই। ভয়টা যেন আরো বেড়ে গেল আমার। ছোটবেলা থেকে অন্ধকার ভয় পাই আমি, যার জন্য রীতিমতো কপালে ঘাম জমে গেছে আমার। হঠাৎ কারো কণ্ঠে গানের আওয়াজ পাই আমি। সে কি জানে তোকে অভিমানে হাসাতে? সে কি পারে বুকে ধরে তোকে ভুলাতে? তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে? বল, আমার থেকে কে তোকে ভালো জানে? ইশারাতে তোকে খুঁজে বেড়াই, স্বপ্নে তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে। কে নিয়ে যাবে তোকে রূপকথার দেশে? বল, আমার থেকে কে তোকে ভালো জানে? অন্ধকারে কিছুটা হলেও বুঝতে পারছি কেউ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাচ্ছি আমি। এতে যেন আরো ভয় পেয়ে যাই। হাত পা ছোট ছোট চেষ্টা করছি আর বলছি, রিয়ান, এটা কি আপনি? প্লিজ সামনে আসুন না, আমার অনেক ভয় লাগছে। কথাটা বলেই আমি থেমে যাই। কেউ কিছু না বলে, কেউ কিছু বলে কি না তা শোনার জন্য অপেক্ষা করতে থাকি আমি। কিন্তু না, কারো কোনো কথাই শোনা যাচ্ছে না। আর না শোনা যাচ্ছে সেই কাছে আসার শব্দ। আবারও বলে উঠি, রিয়ান, আপনি কোথায়? প্লিজ আসুন সামনে, আমি জানি আপনি এইখানেই। বলতে না বলতে কেউ হাওয়ার গতিতে এসে আমার হাত দুটো চেপে ধরে। চারদিকে অন্ধকার বিরাজ করছে রুমটায়। তাই হয়তো চেনার উপায় নেই এটাকে, কিন্তু আমার বুঝতে বেগ পেতে হয়নি এটা যে রিয়ান। তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। তাছাড়া রিয়ান ছাড়া কে হতে পারে যে আমাকে এভাবে হাত পা বেঁধে রাখবে? হঠাৎ রিয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে, শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি তো মরুভূমি? কথাটা শুনে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি আমার সাথে কিছু হতে চলেছে। কিন্তু এখন ভয় পেলে তো চলবে না, এখান থেকে বের হতে হবে আমার। আমার ছোট ছেলেটা যে আমার অপেক্ষা করছে। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, প্লিজ রিয়ান, আমাকে যেতে দিন। আমি কি খালি যেতে দিন করছো? আমি বলেছি না যেতে দেব না, মানে যেতে দেব না। আমার কানে আলতো করে কামড় দিয়ে আবারও বললেন, আচ্ছা, আমার কাছ থেকে তুমি এত পালাতে চাও কেন? তোমার পাখা গজিয়েছে তাই না? যদি পাখাটা কেটে দিই তাহলে কেমন হয়? রিয়ানের কথায় স্পষ্ট রাগ অনুভব করতে পারছি আমি। সাথে আমার ভয় তো আছেই, কিন্তু কথাটা তারা কি বোঝাতে চাচ্ছে? রিয়ান কোনো খারাপ কিছু কি করবে সে? কেন এমন করছেন আপনি রিয়ান? কারণটা তোমার অজানা নয়। রিয়ান, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি একজন ডিভোর্সি আর আমার একটা ছেলেও আছে। সো হোয়াট? এতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। এটা সম্ভব না রিয়ান। আমার একটা অতীত আছে। একবার বিয়ে হয়েছে আমার, আমি কারো বউ হয়েছি। এখন আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই আমার, আর না আছে কারো বউ হওয়ার। তাহলে রক্ষিতা হয়ে থাকবে তুমি আমার সাথে? মানে? তুমি তো বললে কারো বউ হওয়ার ইচ্ছে নেই তোমার, তাহলে রক্ষিতা হয়ে থাকো আমার সাথে। আপনি আসলেই একটা অমানুষ রিয়ান। কথাগুলো বলতে আপনার বিবেকে বাধে না? কিভাবে বলছেন এগুলো? কোনো পুলিশ কি এমন হয়? হয়তো, না হলে আপনার মতো একটা জানোয়ার পুলিশ কিভাবে হলো? কথাটা শুনে রিয়ান মনে হয় রেগে গেল। আমার গাল শক্ত করে চেপে ধরে রাগে কণ্ঠে বললেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো জান। তোমাকে চাই আমার, অ্যাট এনি কস্ট। আর কি যেন বললে? আমি অমানুষ, জানোয়ার, তাই না? এখন জানোয়ার কি কি করতে পারে তা তো তোমাকে দেখাতেই হয়। কি করবেন আপনি? রিয়ান আমার কথায় পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলেন, জান, তুমি অনেক বোকা জানো। এটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে আর মা আমার কাছে বন্দি, তাও আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ। এটার জন্য এখন তোমাকে শাস্তি তো দিতেই হয়, কি বলো? বলতে বলতে রিয়ান অন্ধকারে মিলিয়ে যায়। আগে রিয়ানের অস্তিত্ব অনুভব করতে পারলেও এখন সেটা ছিটে ফোটাও নেই। খুব ভয় লাগছে আমার। রিয়ান কি করবে আমার মার ছেলের সাথে? ভয়টা ক্রমশ বেড়ে চলেছে। জোরে জোরে চিল্লিয়ে বলে উঠি, প্লিজ রিয়ান, আমার মার ছেলেকে কিছু করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ওদের কিছু করবেন না প্লিজ। এভাবে অনেক কাকতি মিনতি করার পরেও কোনো লাভ হলো না। কেউ আসলো না এই অন্ধকার রুমে। সকালে অনেক কষ্টের পর একটু আগেই চোখ লেগে আসে আমার।
তখনই কেউ একজন এক জগ পানি আমার মুখে ছুঁড়ে মারে। সাথে সাথেই আটকে উঠলাম আমি। সামনে তাকাতেই দেখি রিয়ান প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকা হাসছে। আগে আমার গা জ্বলে যাচ্ছে। কিছু বলতে যাবো তার আগেই রিয়ান আমার কানে ফোন ধরে, যেখানে আমার ছোট ছেলেটা কান্না করছে আর আমাকে বলছে, মা কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি করে আসো আমার কাছে। আমার না তোমাকে ছাড়া ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ আসো মা। কথাটা শুনে আমার বুকটা ধক করে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে আমার। আমার ছেলের সাথে কথা বলতে যাব তার আগে রিয়ান এক ঝটকায় ফোনটা কান থেকে সরিয়ে ফেলে আমার। একটু কথাও বলতে পারলাম না আমি আমার ছেলেটার সাথে। একটা ঘৃণা নিয়ে রিয়ানের দিকে তাকাই আমি। ভেবেছিলাম রিয়ান হয়তো বাঁকা হাসছে, কিন্তু না, তার মুখে বিরাজ করছে বিরাট এক গম্ভীরতা। হুট করে রিয়ান আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপরে এক এক করে আমার হাত আর পায়ের বাঁধন খুলতে শুরু করে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই, কিন্তু অত ভালোও নই। এখন যেমন ভালো তেমন খারাপ হতেও আমার বেশি সময় লাগবে না। আর রইল বিয়ের কথা, সেটা আমি তোমাকেই করব, তোমার ইচ্ছায় কিংবা তোমার অনিচ্ছায়। বউ তো তুমি আমারই হবে। আর যদি বউ হতে না চাও, রক্ষিতা হিসেবে রাখবো তোমায়। ভালোই ভালোই আমি যখন বলবো তখন বিয়ে করবে আমাকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই উঠে দাঁড়ায় রিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে আর ভাবছি, একদিক দিয়ে সে কি চায় তা বুঝতে পারছি না, আবার অন্য দিক দিয়ে সব ধোঁয়াশা। আসলে সে কি চায়, আমাকে নাকি অন্য কিছু? হঠাৎ রিয়ান আমার হাত টান দিয়ে দাঁড় করায়, তারপর বলে, চলো কোথায়? তোমার ছেলের কাছে। বলে আমার হাত টানতে টানতে নিয়ে যেতে থাকে। এদিকে আমি হাঁটতে পারছি না, এতগুলো ঘন্টা একভাবে বসে থাকায় পা অবশ হয়ে গেছে আমার। কোনোভাবে লেস্ট্রিয়ে লেস্ট্রিয়ে হাঁটছি আমি। আমাকে এভাবে হাঁটতে দেখে রিয়ান হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা, সাথে সাথে কোলে তুলে নেয় সে আমাকে। এতে কিছুটা চমকে যাই আমি, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি, হাঁটতে পারছেন আবার ডেমাক কত? যেভাবে হাঁটছো গাড়ির কাছে যেতেই 10 ঘন্টা লাগবে, তখন আর যাওয়া লাগবে না নিজের ছেলের কাছে। কথাটা শুনে আমি চুপসে গেলাম। সে তো ঠিকই বলেছে, কিন্তু তার জন্যই তো আমার এই অবস্থাটা হয়েছে। মনে মনে রিয়ানকে বকতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমি রিয়ানের সাথে দেখা করব। পুরো একটা দিন আমাকে ছাড়া থেকেছে সে, হয়তো অনেক কান্না করেছে আমার জন্য। বাসায় ঢুকতেই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কাছি, ওর সারা মুখে চুমু দেওয়া শুরু করি, তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, কিচ্ছু হবে না রিয়ান, মা এসে গেছি না, আর কাঁদিস না। তুমি অনেক কথা মা, তুমি বলেছিলে আমাকে রেখে এভাবে আর যাবে না, কিন্তু তুমি ঠিকই গিয়েছো। জানো কত কান্না করেছি তোমার জন্য। মাফ করে দে না মাকে, মারও তো কষ্ট হয়েছে তাই না? মা ইচ্ছে করে যায়নি বাবু। এরই মাঝে রেহান বলে ওঠেন, তোমাদের মা ছেলের ভালোবাসা বাসি শেষ হয়েছে? কথাটা শুনে মা রেগে গেলেন। এতক্ষণ মা রিয়ানকে খেয়াল করেননি, তিনি তো আমাদের মা ছেলেকে দেখছিলেন। এখন রিয়ানকে দেখে তার রাগ উঠে গেছে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, মীরা, এ ছেলে এখানে কেন? একে বের কর আমাদের বাসা থেকে। এমন বেহায়া আর বেয়াদব ছেলে আমি জীবনেও দেখিনি। কথাটা শুনে রিয়ান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকালো একবার, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনার কিছু দেখতে হবে না শাশুমা, আপনার মেয়ে দেখলেই হবে। আর ভালোভাবে কথা বলবেন আমার সাথে, জানেন তো কি করতে পারি আমি। রিয়ানের কথা মা ঠিক হজম করতে পারলেন না, আবারও কিছু বলবেন তার আগেই রিহান বলে ওঠে, নানু ওনাকে বকছো কেন? উনি তো অনেক ভালো বাবা, ওনাকে আমার অনেক ভালো লাগে। রিয়ান কি বললো এইমাত্র? অনেক ভালো বাবা? রিয়ানকে সে বাবা বলছে কেন? কিছুটা আগ্রহী কণ্ঠে রিহানকে জিজ্ঞেস করলাম, বাবা মানে? বাবা, উনি অনেক ভালো জানো মা, আমাকে কালকে অনেক গল্প শুনিয়েছে, সাথে বলেছিল তোমাকে আমার কাছে আজকে নিয়ে আসবে। দেখো উনি ওনার কথা রেখেছে। বুঝলাম, কিন্তু তুমি ওনাকে বাবা কেন ডাকছো? কথাটা আমি রিয়ানের দিকে তাকিয়ে বললাম। সে আমার দিকেই তাকিয়ে আছে আর বাঁকা হাসছে, আর চোখ দিয়ে সে কিছু একটা বলছে যার অর্থ, তুমি আমাকে পছন্দ না করে কি হয়েছে মরুভূমি, তোমার ছেলে তো আমাকে পছন্দ করেছে, ধীরে ধীরে তুমিও করবে। তার চোখের ভাষা বুঝতে পারলেও না বোঝার ভান করে রিহানের দিকে তাকালাম উত্তরের আশায়। সাথে সাথে সেও বলল, মা বাবা আমাকে বলেছিল যদি উনি তোমাকে আমার কাছে সকালের মধ্যে এনে দেয় তাহলে আমাকে ওনাকে বাবা ডাকতে হবে। উনি তো ওনার কথা রেখেছে তাই না? তাছাড়া আমি বাবাকে প্রমিসও দিয়েছিলাম, আর তুমিও তো বলো প্রমিস ভাঙতে হয় না, তাই আমি ওনাকে বাবা ডেকেছি। ভালোই হলো না মা, আমার একটা বাবা হয়েছে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার 4 বছরের বাচ্চাটা কি বা বুঝে সে? তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে, তাকে কিছু কি বলা উচিত আমার? হয়তো না, তার তো কোনো দোষ নেই। হঠাৎ রিয়ানের কণ্ঠ শুনতে পাই, সে নিজের হাতের ঘড়ির দিকে দেখতে দেখতে বলে, তোমাদের হয়েছে, আমার কাজ আছে অনেক। জানি না কেন রিয়ানের কথাটা শুনে রেগে যাই আমি। রাগী কণ্ঠে তাকে বলি, তো আপনার দেরি হলে আমরা কি করব?
কথাটা বলতে না বলতে সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরক্ষণে সে বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে। তো আমি কি করব? যাও আমার জন্য বিরিয়ানি বানাও, আমি খাবো। ওনার কথা আর কথা বলার ভঙ্গি দেখে আমি অবাক, সাথে বিরক্ত। ক্ষুধা লাগছে তো বাইরে গিয়ে খাবে, এ না। আমাকে বলা কি আছে? তার উপর কত শখ, আমি তার জন্য বিরিয়ানি বানাবো? খেয়ে দেওয়ার কাজ নেই আমার। রাগে মাথাটা ফেটে যাচ্ছে আমার। কোনো মতে ক্যাবলা একটা হাসি দিয়ে বললাম, কচুর ডাল খাবেন? মরুভূমি, তুমি তো দেখি বয়রাও। মানে? মানে আমি তোমাকে বিরিয়ানি বানাতে বলেছি, কচুর ডাল না। বাই দ্য ওয়ে, এই কচুর ডাল কি? এটা আমাদের স্পেশাল ডিশ, খাস কুত্তাদের জন্য তৈরি করি আমরা। কথাটা শুনে রেহান আমাদেরকে চোখ রাঙিয়ে তাকায়, রাগী কণ্ঠে বলে ওঠে, অনেকবার বেড়েছো তুমি, তাই না? কালকে কি করেছি মনে আছে তো? ভালো ব্যবহার করছি দেখে ভেবো না মাথার উপর উঠিয়ে রাখবো। খারাপ হতে কিন্তু বলছি, তা যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমি বাইরে যাচ্ছি, এসেই যেন দেখি বানিয়ে ফেলেছো। আর যদি না দেখি তাহলে কি হবে তার কল্পনাও তুমি করতে পারবে না। বলে রিয়ান চলে যায়। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, মানুষটা এমন কেন? এই ভালো তো এই খারাপ, অনেক রহস্য ভরা এই মানুষটার ভেতর। খাইয়ে দাও আমাকে। মানে? মানে বুঝো না? বিরিয়ানি খাইয়ে দাও আমাকে। কেন? আপনি আপনার নিজের হাতেই ওটা দিয়ে খান, আমাকে কেন বলছেন? আমি বলছি তোমাকে খাইয়ে দিতে। পারবো না। কি বললে আবার বলো তো? ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম, সাথে সাথে কয়েকটা ঢোক গিলে ফেললাম। কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে আমার দিকে। ভয় তো রীতিমতো হাত পা কাঁপছে আমার। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, যে, মানে বলছিলাম কি, রিহান আছে এখানে, আমি কিভাবে কি করব আপনি বলুন। বলি কিছুটা হাসার চেষ্টা করলাম আমি। ভেবেছিলাম কাজ হবে, কিন্তু হলো না। বলে না, যা হবার তা শত চেষ্টা করার পরেও আটকানো যায় না। আমার সাথেও ঠিক তেমনটাই হলো। আমার কথা শুনে রিহানের দিকে তাকালো, একটা মিষ্টি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলো, রিহান, তোমার মা যদি আমাকে আর তোমাকে খাইয়ে দেয় তাহলে কেমন হয়? রেয়ানের কথা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সেও রেয়ানের সাথে তাল মিলিয়ে একটা ক্যাবলা হাসি দিয়ে বলল, মা ভালোই হবে, বাবা আর আমি একসাথে তোমার হাতে খাবো, খাইয়ে দাও না প্লিজ। আমি কি করব বুঝতেই পারছি না। একবার রেয়ানের দিকে তাকাচ্ছি তো একবার রিহানের দিকে। এবার রেয়ান কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি হলো, খাইয়ে দিচ্ছ না কেন? নাকি অন্য কোনো ব্যবস্থা করব? রেহানের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকলাম, অতঃপর খাইয়ে দেওয়া শুরু করলাম রেহান আর রিহানকে। প্রথমে রিহানকে খাইয়ে দিলাম, তারপর রেয়ানকে। রেয়ানকে খাইয়ে দিতে খুব অস্বস্তি হচ্ছে আমার। তাছাড়া রেয়ান বারবার আমার হাতে কামড় দিচ্ছে, এবার তো খুব জোরেই কামড়টা দেয়। সাথে সাথে আমি আহ বলে উঠি। রেয়ান একটা বাঁকা হাসি দিয়ে নিজের নখ দেখতে দেখতে বলে, কি হয়েছে মরুভূমি? কোথাও কি ব্যথা পেয়েছো? তার কথা শুনে ইচ্ছে করছে হাতের পাশে থাকা প্লেটটা দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি দিই, কিন্তু আমি তো নিরুপায়। এটা যদি করি তাহলে পরে কি না কি করবে আমার সাথে, বলা তো আর যায় না। সে যদি পুলিশ হতো তাহলে তো মানা যেত, কিন্তু সে তো একটা আস্ত গুন্ডা পুলিশ। প্রায় 1 ঘন্টা পর রেহান আর রিহানকে খাওয়ানো শেষ হয় আমার। আমি বুঝতে পারছি না রিহানও কি রেহানের সাথে তাল মিলে গেছে নাকি একদম। আজকে দুইজনেই একাধারে খাবার খেয়ে যাচ্ছে, পেট যেন তাদের ভরছেই না। অবশেষে 1 ঘন্টা পর তাদের পেট মনে হয় একটু হলেও ভরেছে, আর আমি মুক্তি পেয়েছি। খাওয়ানো শেষ হতেই রিহানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় টিভি দেখার উদ্দেশ্যে, আর আমি মার জন্য খাবার বাড়ছি। রেহান আসার পর থেকে মা একবারের জন্য রুম থেকে বের হয়নি। তার নাকি রেহানকে ভালো লাগে না। খাবার খাওয়ার জন্য মাকে ডাকতে গিয়েছিলাম, তখন মা সাফ সাফ মানা করে দেন যে তিনি রেহানের সাথে এক টেবিলে বসে খাবার খাবেন না, যদি খান তাহলে নিজের রুমেই খাবেন। তাই আমিও খাবার নিয়ে যাচ্ছি তার রুমে, সাথে আমার খাবারটাও। মা আর আমি একসাথেই খাবো। মার রুমে ঢুকতে দেখি মা বসে আছে বিছানায়, আমিও মার পাশে গিয়ে বসি। তারপর মাকে বলি, মা এই নাও খাবার এনেছি, এখন তো খাও প্লিজ। দেখো খাবারের সাথে রাগ করে থাকা ভালো না তো। আমি খাবো না। প্লিজ মা, জেদ করো না। দেখো আমিও খাইনি খাবার, তোমার সাথে খাবো ভেবেছিলাম, এখন যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না। আমার কথাটা শুনে মা খাবারের প্লেটটা নিতে নিতে বলে, তুই যা করছিস তা কি ঠিক মীরা? কি করেছি আমি? এই যে ওই ছেলেটার সব কথা শুনছিস, আবার বাসায়ও আসতে দিচ্ছিস, কেন প্রতিবাদ করছিস না ওই ছেলেটার? আবার আমাকেও করতে দিচ্ছিস না? মা আমি নিরুপায়, তুমি জানো না রিয়ান ঠিক কেমন। এমনকি আমিও জানি না, ও যা চায় তা আদায় করেই নেয়। এতদিনে ঠিক এটা বুঝে গেছি ওকে, আমরা কিছু করতে পারবো না ওর। কেন পারবে না? কেন পারবো না? ও পুলিশ বলেই যা ইচ্ছা করবে নাকি? এটাই তো ব্যাপার মা, ও শুধু পুলিশ না, ও বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজনের ছেলে। আমরা চাইলেও কিছু করতে পারবো না।
পরে যদি কিছু বলি তাহলে হয়তো আমাদেরই ক্ষতি হবে। তাছাড়া তুমি দেখেছো তো রিহানের সাথে রিহান কতটা ভালো ভাব হয়ে গেছে। ও যদি রিহানের কিছু করে ফেলে, আমি চাই না আমার কোনো ভুল সিদ্ধান্তের জন্য রিহানের কিছু হোক। ও যদি তোকে বিয়ে করতে বলে তাহলে করবি? কি হলো বল। না, তাহলে ও প্লিজ এই ব্যাপারে আমাকে কিছু বলো না, এত প্রেশার নিতে পারছি না আমি আর। কথাটা শুনে মা চুপ করে গেছেন। হয়তো ভাবলেন আসলেই আমি এত প্রেশার নিতে পারবো না। চুপচাপ খেয়ে নিলাম দুপুরে। খাওয়া শেষে সব ঠিকঠাক করে ড্রয়িং রুমের দিকে পা বাড়লাম। ড্রয়িং রুমে যেতেই আমি অবাক, রিহান সেই লেভেলে দুষ্টুমি করছে। আজ প্রথম মানুষটাকে হাসতে দেখলাম। খুব প্রাণবন্ত ভাবে হাসছে সে, সাথে আমার ছেলেরাও খুব হাসছে। খুব তাড়াতাড়ি আপন করে নেয় সে রিহানকে। আমি তাদের মাঝে উপস্থিত হতেই রিহান হাসি বন্ধ করে দেয়, আমাকে বসতে বলে। রিহানকে বলে, রিহান তুমি তোমার নানুর কাছে যাও তো, আমি আর তোমার মা একটা জরুরি কথা বলবো। আচ্ছা বাবা। বলে রিহান দৌড় দেয় মায়ের রুমে চলে যায়। রিহান যেতেই রিহান ঠিক হয়ে বসে শান্ত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, রিহান বলছিল ওর নাকি 4 বছর। হুম। তাহলে তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? কথাটা শুনে আমি রিহানের দিকে তাকালাম। সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো উত্তরের আশায়। আমি তার দিকে একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে ফেলি। আমাকে কিছু বলতে না দেখে সে আবারও বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, উত্তরটা কি দেওয়া যায় না? হুম। তাহলে বলো, তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? হুম। কেন? সে এবার কৌতূহল নিয়ে আমার দিকে ফিরে বসলো, সাথে আছে তার সেই তীক্ষ্ণ দৃষ্টি। আমি মাথা নিচু করে বলতে লাগলাম, আমি অনেক গরিব ঘরের মেয়ে। বাবা টাকার জন্য আমাকে একটা বড় লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার কথা শেষ হতেই রিয়ান সোফার সাথে হেলান দিয়ে আয়েশ করে বসে, তারপর বলে, এবার বুঝলাম তোমার মতো একটা মেয়ে ডিভোর্সি কেন। হয়তো তোমার যার সাথে বিয়ে হয়েছে সে বুড়ো ছিল, তোমাকে অনেক মারতো, আর তার নারীর নেশা ছিল। কয়েকদিন যাওয়ার পরও তোমাকে ভালো লাগছিল না তার, তাই তোমাকে ছেড়ে চলে গেছে, তাই না? কথাটা শুনে আমি রিয়ানের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। বললাম, জীবনেও না। আমার যার সাথে বিয়ে হয়েছে সে ঠিক বয়সেই ছিল, আর সে অনেক ভালো ছিল। তাহলে তুমি কিছু বলছো না মানে আমি যা ভাবছি ওইটাই সত্যি? তাছাড়া অন্য কোনো কারণ তো দেখছি না আমি। তোমার এক্স হাজবেন্ড নিশ্চয়ই খারাপই ছিল। ওনার কথাগুলো শুনে রাগ হচ্ছে আমার, প্রচুর রাগ। রাগ সামলাতে না পেরে জোরে জোরে চিল্লিয়ে বললাম, আমার শুভ অনেক ভালো, বুঝেছেন আপনি? অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসতো। কথাটা বলতে গিয়ে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে আমার চোখ থেকে। রিয়ান কিছু বলতে যাবে তখনই তার একটা ফোন আসে। স্ক্রিনে থাকা নামটা দেখি সে কিছু না বলে বের হয়ে যায় বাসা থেকে। আর আমি সেখানেই বসে আছি। আসলে কেন শুভ আমাকে রেখে গিয়েছিল, কারণটা যে এখন আমার অজানা। সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাচ্ছি আমি। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায়, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। বাধ্য হয়ে ফুটপাত দিয়ে হাঁটছি আমি। হঠাৎ মনে হলো আমার পাশে একটা গাড়ি আছে, আর সেটা আমার সাথে সাথেই এগোচ্ছে। পাশে তাকাতেই দেখি রেয়ান সে গাড়ি চালাচ্ছে। ঠিক চালাচ্ছে না, আমি যেভাবে হাঁটছি সে ঠিক সেভাবে গাড়িটা আগাচ্ছে। আমাকে তার দিকে ফিরতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, হাই মরুভূমি। কথাটা শুনেও না শোনার ভান করে হাঁটতে থাকি। তার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। কি ভাবে কি সে আমাকে? আমার কি কষ্ট হয় না? রাগ নেই আমার? কাল যা হলো তার জন্য খুব রেগে আছি আমি। আজ যাই করুক না কেন কথা বলবো না আমি তার সাথে। এদিকে প্রেম বকবক করেই যাচ্ছে, কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছি না আমি। এবার বেশ বিরক্তি নিয়ে সে বলল, মরুভূমি গাড়িতে ওঠো। তোমাকে আমি কি বলেছি? ওঠো গাড়িতে। এবার কিছুটা রেগে বললো কথাটা রিয়ান, কিন্তু তাও আমি পাত্তা দিলাম না তাকে। নিজের মতো করে হাঁটছি। হঠাৎ রিয়ান গাড়ি থেকে নেমে আমাকে কোলে তুলে দিল। সাথে সাথেই আমি আশেপাশে তাকাতে শুরু করি। রাস্তার সব মানুষ আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। কিছু মানুষ তো মুখ টেপে টেপে হাসছেও। এসব দেখে আমি নিজেকে যথাসম্ভব রিয়ান থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। রিয়ান আমাকে গাড়িতে বসিয়ে গাড়ি লক করে দিল। এতে কিছুটা জড়িয়ে রিয়ানকে বললাম, আপনি যা করছেন তা কিন্তু একদমই ঠিক না। সবসময় আপনি যা চাবেন তা কেন হবে? আমার কথা শুনে রিয়ান আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, সবসময় আমি যা চাইবো তাই হবে। আজ তোমার অতীতটা জেনেই ছাড়বো। বাগান জাতীয় কোনো একটা জায়গায় আছে আমি আর রিয়ান। চারপাশে ফুলের ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিরাট বড় গাছের নিচে বসে আছি আমি, আর আমার পাশে বসে আছে রিয়ান। সে বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো উত্তরের আশায়, কিন্তু তা বুঝতে পেরেও কোনো কথা বলছি না আমি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এবার কিছুটা অস্থির হয়ে রিয়ান জিজ্ঞেস করে, মীরা, তুমি কি আমাকে তোমার অতীতটা বলবে না? কি ব্যাপার মিস্টার রিয়ান, আজ প্রথম আমার নাম ধরে ডেকেছেন আপনি? না, প্রথমবার না, 2বার। ও। কথা পেঁচিও না। যা জানতে চাই তা তাড়াতাড়ি বলো, না হলে। তার কথাটা শেষ হওয়ার আগে আমি বলতে শুরু করলাম,
আপনাকে তো বলেছিলাম আমরা অনেক গরিব। বাবা লালন পালন করতে পারতেন না আমার, তাই 16 বছর বয়সেই বিয়ে করিয়ে দেন আমাকে। যার সাথে আমার বিয়ে হয়, বিয়ের আগ পর্যন্ত তার কোনো কিছুই আমি জানতাম না। শুধু জেনেছিলাম সে অনেক বড়, আমাকে অনেক সুখে রাখে। আমিও মেনে নিলাম। এছাড়া যে কোনো উপায়ও ছিল না আমার। না খেয়ে থাকা তো বিয়েটা করে ফেলাই উত্তম মনে করেছিলাম তখন। যা কিছুই হোক না কেন, দুমুঠো ভাত তো খেতে পারবো। আপনি কালকে একটা কথা বলেছিলেন না, হয়তো আমার স্বামী বুড়ো হবে অথবা তার নারীর নেশা আছে। বিয়ের আগে আমার সেটাই মনে হয়েছিল। তাহলে আমার মতো একটা গরিব মেয়েকে একজন বড়লোক ছেলে বিয়ে করবে কেন? কিন্তু আমি ভুলছিলাম। বিয়ের রাতে যখন তাকে দেখলাম তখন তো আমি পুরোই অবাক। একজন সুপুরুষ আমার সামনে বসেছিল। সত্যি বলতে এত সুন্দর পুরুষ আমি কখনো দেখিনি। তখনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সে রাতে অনেক কথা বলি আমি তার সাথে। কোথায় কোথায় জানতে পারি তার নাম শুভ। সে নাকি আমাকে একটা পার্কে দেখেছিল। তখনই আমাকে পছন্দ হয় তার। আর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। উনি অনেক ভালো ছিলেন, আমার অনেক খেয়াল রাখতেন। শুভর পরিবার বলতে আমি আর তার ছোট বোন রিহাই, এছাড়া আর কেউই ছিল না। ছোটবেলা তার বাবা মা মারা যান, আত্মীয় স্বজনরাও সব দেশের বাইরে থাকেন। শুভ চেয়েছিলেন আমি যেন কলেজে ভর্তি হই, ভর্তি হইও আমি। কিন্তু কিছুদিন পরেই জানতে পারি আমি প্রেগনেন্ট। জানেন, যেদিন ওনাকে এই কথাটা বলি তখন তিনি অনেক কেঁদেছিলেন। এই জন্য না যে আমাদের বেবি হবে, কেঁদেছিলেন কারণ আমার বয়স কম ছিল। এত কম বয়সে আমার বেবি হবে কিভাবে, আমি কিভাবে পড়ালেখা করব। অনেকবার চেয়েছিলেন বেবিটা নষ্ট করে ফেলতে। আমি একটু বড় হই তখন বেবি নেবেন, কিন্তু আমি মানা করি। কেন যেন মনে হচ্ছিল বেবিটা আমার খুব প্রয়োজন। দেখুন না, আসলেই ও আমার প্রয়োজন। এখন তো ওকে আমার লাগে, তাই না? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারতাম না। যখন রিহান হয় তখন শুভর চেহারা দেখার মতো ছিল। অনেক খুশি ছিলেন তিনি। ভেবেছিলাম রিহান হওয়ার পর আমি আর পড়ালেখা করতে পারবো না, কিন্তু জানেন শুভ আমাকে পড়ালেখা করতে দিয়েছিল। সারাটা দিন আমার সেবা করতো। বলতে গেলে আমার থেকে রিহানকে সে বেশি দেখাশোনা করতো। তার সাথে আমার পরিবারকেও আগলে রেখেছিল। বাবাকে একটা চাকরি দেন। আমরা এখন যে বাসায় আছি ওটাও শুভ বানিয়েছিল। বেশ ভালোই চলছিল আমাদের। কিন্তু কথাটা বলে একটু থেমে যাই, কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করি। তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মাত্র অনার্সে উঠেছিলাম। বেশ ভালোই কাটছিল আমাদের সংসার, আনন্দে শেষ ছিল না কোথাও। কিন্তু হঠাৎ একদিন সবার একটা জরুরি কাজ পড়ে যায়। তাকে ইমার্জেন্সি আমেরিকা যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সে ওই দিন রাতে চলে যায় আমেরিকা। আমার স্পষ্ট মনে আছে, যাওয়ার আগে সে বলেছিল আমেরিকা থেকে খুব জলদি চলে আসবে আমাদের কাছে, কিন্তু আসেনি। জানেন তখন যে গেল না, এখনো পর্যন্ত সে আর আমাদের কাছে ফিরেনি। আমার দোষ কি ছিল আমি জানি না, তবে ও আমেরিকা যাওয়ার 20 দিন পর আমাদের কাছে একটা চিঠি আসে। সেখানে লেখা ছিল আমি যেন আমার বাবা বাড়ি চলে যাই। ও ওনাকে চায় না আমি ওর বাড়িতে থাকি। শুভ ওর বোনকে ওনাকে বলেছে যেন আমি এই বাসায় না থাকতে পারি। আমাকে যেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওদের বাড়ি থেকে। তেমনটাই হয়। তবে এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। আমার বাবা যে ওদের কোম্পানিতে চাকরি করতো, সেখান থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাবা অনেক বুড়ো ছিলেন, এত কিছু একসাথে নিতে পারেনি, তাই হয়তো অসুস্থ হয়ে যান। কথাগুলো বলতে গিয়ে কথা বারবার আটকে যাচ্ছিল আমার, তবু নিজেকে সামলে নিলাম। তারপর আবার বলতে শুরু করলাম। এর 1 মাস পর আমাদের পাশে ডিভোর্স লেটার আসে, সাথে 6 লক্ষ টাকাও। এসব দেখে বাবার মা দুজনেই আরো অসুস্থ হয়ে যায়। ভাগ্যক্রমে মার তেমন কোনো বড় অসুখ পায়নি, কিন্তু বাবার অবস্থা ভালো ছিল না। এই 6 লাখ থেকে 5 লাখ টাকাই বাবার চিকিৎসা করতে চলে যায়, কিন্তু তবুও বাবা সুস্থ হন না, চলে যান আমাদের ছেড়ে, এই দুনিয়াটা ছেড়ে। এরপর থেকে শুরু হয় লোকদের কথা। তারা কি বলতো জানেন, আমি নাকি একটা এটারই যোগ্য ছিলাম। সুখ জিনিসটা আমার কপালে নেই। আমি নাকি আমার স্বামীকে আগলে রাখতে পারিনি। আমি একটা এসব কথা শুনে ইচ্ছে করতো মরে যেতে, কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমার মার ছেলেকে কিভাবে থাকবে। আমার মা ছেলে, তাই নিজেকে শক্ত করে নিলাম। এরপর থেকে লোকদের কথা কান দিতাম না, নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের টিউশনি পড়াতাম। এর থেকে বেশি তো আর করতে পারবো না। আমি মাত্র ইন্টার পাস, কেই বা আমাকে ভালো করে চাকরিতে নিবে। কিন্তু তাতেও আমি দমে যাইনি। যতটুকু পারতাম ততটুকু কাজ করতাম। এভাবেই কেটে যায় পুরো 1 বছর 5 মাস। এখন সবকিছু মানিয়ে নিয়েছি আমি, কিন্তু কেন যেন শুভর কথা মনে পড়লে নিজেকে আর আটকে রাখতে পারি না। কতগুলো বলে চুপ হয়ে যাই। রিয়ানা চুপ করে আছে। হঠাৎ সে আমার দিকে ফিরে বলে ওঠে, আচ্ছা, আমার যতটুকু মনে হয় শুভ খারাপ ছিল, তাহলে তুমি ওকে ভালো বলছিলে কেন? কেমনে খারাপ বলুন তো? এত কিছু করেছে সে আমার জন্য, তাকে খারাপ কিভাবে বলি আমি? হ্যাঁ, ও যা করেছে তা ওর করা উচিত ছিল না। আবার হয়তো আমারই কোনো দোষ ছিল। এই তো বাংলাদেশের দীপিকা মাইয়া, যত কিছুই হোক না কেন সব দোষ তাদেরই। স্বামীরা যেন ধোয়া তুলসী পাতা। মানে
মানে দোষ ওর ছিল, তোমার না। ওই খারাপ। হয়তো। আবার বলে হয়তো। আমি চুপ করে থাকলাম। আসলে রিয়ান ঠিক বলছে, শুভ হয়তো খারাপই ছিল, কিন্তু এতগুলো বছর থেকেছি তার সাথে, কই কোনো বাজে দিক তো কখনো দেখিনি তার। তাহলে হুট করে এত পরিবর্তন কেন? এগুলোই ভাবছি। হঠাৎ রিয়ান আবারও বলে উঠলো, আচ্ছা, এত কম বয়সে বেবি হয়েছিল তোমার, কোনো কি খারাপ ইফেক্ট পড়েনি তোমার উপর? না, হয়তো আমার ভাগ্যে এমন কিছু ছিল না। হুম। আচ্ছা রিয়ান, আপনি আমাকে কোথায় প্রথম দেখেছিলেন? কথাটা শুনে রিয়ান আমার দিকে একবার তাকালো, পরক্ষণে উঠে দাঁড়ায়, সে প্যান্টের পকেটে হাত রেখে বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, পরে না হলে অনেক দেরি হয়ে যাবে। ওনার কথা বেশ বুঝতে পারছি তিনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? এটা আবারও জিজ্ঞেস করুন। উত্তরটা কি দিবেন না আমাকে? সময় আসুক, একদিন না একদিন পেয়ে যাবে। বলে তিনি গাড়ির দিকে হাঁটা ধরলেন। রাতে ড্রয়িং রুমে রিহানকে খাওয়াচ্ছি আমি, সামনেই টিভি চলছে। রিহান টিভির রিমোট দিয়ে বারবার চ্যানেল পাঠাচ্ছে। আমাকে বলে ওঠে, মা মা দেখো, তোমাকে আর বাবাকে টিভিতে দেখাচ্ছে। কথাটা শুনে আমি টিভি দিকে তাকালাম। সেখানে তাকাতেই আমার চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। টিভিতে আসলেই আমাকে আর রিয়ানকে দেখাচ্ছে। আজকে সকালের ঘটনা, যেখানে আমাকে রিয়ান কোলে করে গাড়িতে বসাচ্ছে। ভিডিওটা দুবার দেখিয়ে টিভিতে একজন মহিলার আবির্ভাব ঘটে। সে তার কাজ অনুযায়ী বলা শুরু করে, ব্রেকিং নিউজ, বাংলাদেশের টপ বিজনেসম্যান অজিত আহমেদের ছেলে রেহান আহমেদ একটা মেয়েকে কোলে করে গাড়িতে বসাচ্ছেন। বলেই আরো কয়েকটা ভিডিও দেখায় তারা, যেখানে আমার এলাকার কিছু লোকজন আছে। এই লোকগুলো সেই লোক যারা আমাকে আগে থেকে কথা শোনাতো, এখনো আমার নামে বদনাম করতে বাদ রাখেনি তারা। একজন তো আমাকে বেশ্যা বলছে, আরো কত বাজে কথা। এগুলো শুনে টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ছে। এর মাঝেই হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। মা গিয়ে দরজা খুলতেই দেখে রিয়ান। রিয়ানকে দেখতেই আমার রাগ উঠে যায়। সে কাছে আসতেই আমি তার গলাটা চেপে ধরি, রাগী কণ্ঠে বলি, খুশি তো এখন আপনি? হ্যাঁ, দেখুন টিভিতে কি সব বলছে আমার নামে, আমি নাকি বেশ্যা। সবাই আমার জন্য, সব আপনার জন্য হয়েছে, সব। কথাটা বলতে বলতে রিয়ানকে মারা শুরু করলাম আমি। তা দেখে রিয়ান মায়া ভরা কণ্ঠে বলল, মা বাবাকে মারছো কেন? কোনো বাবা নাই এই লোক তোর। আর একবার যদি কোনো অচেনা লোকে বাবা ডাকিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কথাটা ধমক দিয়ে বললাম আমি। এই প্রথম রিহানকে ধমক দিয়েছি। পানিতে চোখ ভরে গেছে আমার ছেলেটার। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখের পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও নিজেকে শক্ত রাখলাম। মাকে উদ্দেশ্য করে বললাম, মা রিহানকে নিয়ে যাও এখান থেকে। আমার কথা শুনে মা তৎক্ষণাৎ রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রিহানকে বকা দিতে দেখে রিহান আমাকে কিছুটা রাগী কণ্ঠে বলল, আমার উপরে রাগ তুমি রিহানের উপর কেন ঝাড়ছ? কেন কষ্ট হচ্ছে বুঝি? আচ্ছা আপনার কেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো হওয়ার কথা আমার, তাই না? তাহলে আপনার কেন এত দরদর প্রতি? আপনি আমাদের কেউ না, দূরে থাকবেন আমাদের কাছ থেকে। দেখো মীরা, শান্ত হও। কেন কেন শান্ত হব আমি? আমি কেন শান্ত হব? আমি কোনো শান্ত হচ্ছি না। আমার কি মনে হয় জানেন, টিভিতে যা দেখাচ্ছে সব আপনি ইচ্ছে করে করেছেন, যাতে আমি আপনাকে বিয়ে করি, তাই না? আরে আপনি এত নিচ যে আমাকে বেশ্যা বানিয়ে দিলেন। কথাটা শুনতে রিয়ান রেগে গেল। আমার হাত শক্ত করে ধরে চিলিয়ে মীরা বলে উঠলো। এতে আমার হাতে এক ঝটকায় সরিয়ে দিলাম আমি। তারপর বললাম, ছুবেন না আমাকে একদম, খবরদার। আপনার মতো পশুর জানোয়ার অমানুষের হাতে ছোঁয়া আমার ঘৃণা হয়, বুঝেছেন আপনি? ঘৃণা হয় আমার। কথাটা শেষ হতেই রিয়ান আমার গাল চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলে উঠলো, আমার ছোঁয়ায় ঘৃণা হয় না তোর, এ ছোঁয়ায় তোর সহ্য করতে হবে। বলেই রিয়ান আমাকে ছেড়ে দিল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে চলে যায় সেখান থেকে। আর আমি সেখানেই বসে পড়ি। কেন জানি আর চোখের পানি বাধাই মানছে না। রাত প্রায় 3টা। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। পানি পিপাসা লেগেছে খুব, তাই উঠে রান্নাঘরে গেলাম পানি খেতে। হঠাৎ দরজা ঢাকানো অবস্থায় দরজার কাছে যেতে শুনতে পাই কেউ একজন মরুভূমি মরুভূমি বলে ডাকছে। বুঝতে পারছি সেটা রিয়ান, তাই সেখান থেকে চলে আসতে নিব, তখনই রিয়ান জোরে জোরে বলে ওঠে, ওই মরুভূমির দরজা খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। বলেই জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলো। এমন ভাবে ধাক্কাচ্ছে যেন এখনই দরজা ভেঙে ফেলবে। যদি সত্যি সত্যি ভেঙে ফেলে দরজা, ভেবে দরজাটা খুলে দিলাম আমি। দরজা খুলতে দেখি রিয়ান কিছু একটা বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ঢুলছে। আমাকে দরজা খুলতে দেখে সে একটা হাসি দিয়ে বলে, আই লাভ ইউ মরুভূমি। রিয়ান মুখ খুলতে একটা বাজে গন্ধ আসে আমার নাকে। সাথে সাথে চোখ বড় করে রিয়ানের দিকে তাকিয়ে বলি, রিয়ান আপনি ড্রাঙ্ক? ইয়াপ। ড্রাঙ্ক হয়ে এখানে কি জন্য এসেছেন আপনি? তামাশা পেয়েছেন নাকি? হ্যাঁ, বেরোন আমার বাসা থেকে। নো। কি আপলোক লাগিয়েছেন আপনি? হ্যাঁ, যান এখান থেকে।
কথাটা শুনে রেহান তেড়ে আসে আমার কাছে, তারপর কি মনে করে বাসার দরজাটা লাগিয়ে দেয়। তা দেখে কিছুটা ভীত কণ্ঠে বললাম, দরজা লাগাচ্ছেন কেন? সে আমার কথা পাত্তা না দিয়ে তার হাতের বোতলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, মদ খাবা মরুভূমি? চলো দুজন একসাথে নেশা করি। কথাটা বলেই রেহান ঢুলতে ঢুলতে আমার দিকে এগোতে থাকে। এতে আমি পিছাতে থাকি। কিছুটা ধমকে সুরে রেহানকে বলি, দেখুন। তো দেখাও না, মানা করেছে কে? ওইটা আমি দেখছি কেউ মানা করেছে নাকি? কার এত বড় সাহস আমার বেককল মরুভূমিকে মানা করে? আজকে ওই বেটার একদিন কে আমার একদিন। বলে নিজে চারপাশে তাকাতে শুরু করে কেউ আছে কিনা দেখার জন্য। এদিকে আমি ব্যাককলের মতো তাকিয়ে আছি তার দিকে। নেশা করে কি মাথা গেছে নাকি? কি সব আবল তাবল কথা বলছে। ইচ্ছে তো করছে এক বাড়ি দিয়ে তার মাথাটা ফাটিয়ে দিই, কিন্তু এখন রাখলে তো চলবে না। তাই ইচ্ছেটা সাইডে রেখে সামনে কণ্ঠে রেয়ানকে বলি, রেয়ান এখানে কেউ নেই, আপনি আর আমি আছি শুধু। তাহলে তো ভালোই হলো, যত ইচ্ছে তত মদ খাইতে পারবো, কি বলো? তার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তারে আমি কই কি আর সে আমারে কয় কি। উফ, বিরক্তিকর একটা অবস্থা। বুঝতে পারছি না রেয়ানকে বাসা থেকে বের করবো কিভাবে। কোনো মতে নিজেকে সামনে নিয়ে মিষ্টি স্বরে রেয়ানকে বললাম, দেখুন রেয়ান, এখন না অনেক রাত হয়েছে বুঝলেন, এভাবে কারো বাসায় এত রাতে আসতে হয় না। লোকে দেখলে কি বলবে বলেন? আপনি প্লিজ যান এখন এখান থেকে। না, আমি যাব না, আমি আমার মরুভূমির সাথে নেশা করব। কিন্তু আমি রেগে যাচ্ছি রেয়ান, ভালোভাবে বলছি যান এখান থেকে, না হলে। না হলে কি করবা? কিছুই করতে পারবে না তুমি আমার। আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে নেশা করো, না হলে আমি তোমাকে চুমো দিব, তাও আবার লিপে। মানুষ এত বাজে হতে পারে তা আপনাকে না দেখলে আমি জানতামই না। দেখুন আমি আবারও বলছি যান আমার বাসা থেকে, নাহলে আমি কিন্তু চেঁচামেচি করবো। আপনি কি চান আমি চেঁচামেচি করে লোকজন ডাকি? ডাকো, দেখি তোমার কত বড় গলা। কিন্তু আমি শিওর ফাটা গলা যেমন তেমনই হবে তোমার গলার স্বর। তাছাড়া এতে তোমারই লস। তোমার চেঁচামেচিতেই লোকজন তোমার বাসায় আসবে, আমাদের এভাবে এত রাতে দেখবে, তারপর অনেক বাজে বাজে কথা বলবে, অ্যান্ড লাস্টে আমাদের বিয়ে দিয়ে দিবে। রেয়ান আপনি এত বাজে কেন বলুন তো? এত কিছু পরও আমার সামনে আসতে আপনার লজ্জা করে না? কিভাবে বলছেন এগুলো? মাতাল অবস্থায় থেকেও এত বাজে কথা বলছেন আপনি। হ্যাঁ বলছি, কারণ এই মদের নেশা আমাকে গ্রাস করতে পারে না। কে পারে জানো? তুমি। তোমার নেশা যে আমাকে খুব বাজেভাবে গ্রাস করেছে, চাইলেও সেখান থেকে বের হতে পারবো না। মাতাল অবস্থায় থেকেও বারবার তোমার কথাই মনে পড়ে আমার। কি করব বলো? আমি যে নিরুপায়। তোমার বাঁধনে আমি খুব বাজেভাবে আটকে পড়েছি। আপনি জীবনেও সূচাবেন না মিস্টার রিয়ান। এখন আপনি এগুলো বলছেন? আমার না আর এসব সহ্য হচ্ছে না রিয়ান, প্লিজ যান আমার বাসা থেকে, হাত জোর করছি আপনাকে, প্লিজ চলে যান। আপনার এইসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমার কথা রিয়ানের কানে গেছে নাকি জানি না, তবে সে কিছু না বলে দরজার দিকে যেতে লাগলো। এটা দেখে আমি ভেবেছিলাম রিয়ান হয়তো চলে যাবে, কিন্তু না। সে দরজার দিকে দুপায়ে এগিয়ে আবারও আমার কাছে এসে আমাকে কোলে তুলে দিল। তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এখানে মদ খেয়ে মজা নেই বুঝলি বড় মুভি। একটা কাজ করি, চলো ছাদে যাই, সেখানে খাবো। ছাদটা কোন দিকে বলো তো? জীবনেও বলবো না ছাদ কোন দিকে। না মানে আমাকে কোলে দিয়ে আছেন কেন আমার? আমার ইচ্ছে। আর শোনো, তোমাকে ছাদ কোথায় সেটা বলতে হবে না, আমি জানি ছাদ কোন দিকে। জাস্ট ফর্মালিটির জন্য বললাম। এখন সেটার উত্তর না দিয়ে নিজের বেয়াদবির প্রমাণ দিলে তো আমার কিছু করার নেই। কি বললেন আপনি? আমি বেয়াদব? আর ফর্মালিটি? এখানে ফর্মালিটি কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বেয়াদব, চরম রকমের বেয়াদব। অ্যান্ড আমার যা ইচ্ছে আমি তোমাকে তাই ডাকবো। ইচ্ছে করলে ফাজিল বস্তি সব ডাকবো। তোমার তাতে কি? হ্যাঁ, আরে আমার ব্যাপারে বলছে আর আমাকে জিজ্ঞেস করে আমার তাতে কি? মাথাটাতে গেছে নাকি আপনার? হ্যাঁ না মানে আমাকে। আর এখনই বাসা থেকে বের হন। আমার কথা তার কানে ঢুকেছে বলে মনে হয় না। সে তার মতো করে ছাদে নিয়ে যেতে লাগলো আমাকে। আমার দিকে তাকিয়ে কিছুটা রাগে কণ্ঠে বলল, ব্যাককল মরুভূমি একটা। মাথার উপরে বিশাল চাঁদ বিরাজ করছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে দেখা যাচ্ছে রিয়ানের উদ্ভট কাণ্ডগুলো। ছাদের একপাশে বসে আছি আমি, আর আমার পাশে বসে আছে রিয়ান। আমাদের ঠিক সামনে রাখা হয়েছে মদের বোতলটা। রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটার দিকে, এমন ভাবে তাকিয়ে আছে যেন মদের বোতলটা নিয়ে তার কত শত চিন্তা। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা মরুভূমি, আমি মদের বোতলটা থেকে মাত্র এক ঢোক খেয়েছি, তাহলে বোতলের মদ অর্ধেক হলো কিভাবে? আমার অগোচরে এখান থেকে তুমি কি মদ খেয়েছো নাকি? এমতো অবস্থায় আমার কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না। মানে আমি মদ খেয়েছি এটা রিয়ালের ধারণা? লাইক সিরিয়াসলি? ইচ্ছে তো করছি এক্ষুনি ছাদ থেকে ফেলে দিয়ে একে। আমি বুঝি না এটা কি ধরনের পুলিশ। আমি কিছু বলতে যাবো তার আগে রিয়ান হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর খুব শক্ত করে জড়িয়ে ধরে আমায়। এতে আমি কিছুটা কেঁপে উঠি। রিয়ানকে হালকা ধাক্কা দিতে দিতে বলি,
মিস্টার রেয়ান প্লিজ উঠুন আমার কোল থেকে। হুম। কি আমি আপনাকে উঠতে বলেছি রেয়ান, উঠে তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হন, না হলে কিন্তু। রেয়ানের দিকে তাকাতেই আমি চুপ হয়ে যাই। আমি এত কিছু বললাম কিন্তু এই ব্যক্তিটারে মনে হয় কিচ্ছু জানি। সে তো আরামসে আমার কোলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কেমন যেন লাগছে রেয়ানকে, একদম বাচ্চা বাচ্চা। ঠোঁট দুটো কেমন করে উল্টে রেখেছে কেন জানি না। এখন রেয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে খুব ইচ্ছে করছে আমার। ভাবছি ইচ্ছেটা পূরণ করে ফেলি। তাই রেয়ানের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি। রেয়ানের চুলগুলো কালো না, কিছুটা লালচে রঙের, সাথে সিল্কিও অনেকটা। সবসময় তার সামনের চুলগুলো তার চোখের সামনে পড়ে থাকে। রেয়ানের ভ্রুগুলো লালচে রঙের, একদম পারফেক্ট একটা মানুষ। আর তার চোখের পাপড়িগুলো সেগুলো অনেক ঘন ঘন, ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। চোখের বাম পাশে একটা ছোট্ট তিল আছে, একদম আমার মতো। তার আর আমার ঠিক একই রকমের তিল আছে চোখের বাম পাশটায়। যাক, এতদিনে তার সাথে আমি কোনো একটা মিল পেলাম আমার। ভেবেই আনমনে একটা হাসি দিয়ে দিলাম। পরে করে আবার তাকে পর্যবেক্ষণ শুরু করলাম। রেয়ানের নাকটা অনেক সরু, আর তার ঠোঁট সেটা তো অনেকটা গোলাপি। আচ্ছা, কোনো ছেলের ঠোঁট কি এতটা গোলাপি হয়? তার উপর তিনি আবার ঠোঁট উল্টে ঘুমাচ্ছেন। আসলে না, উনি অনেক সুন্দর। সুন্দর না, অনেক সুন্দর। হঠাৎ খেয়াল করলাম তার গায়ের রঙের দিকে, সেখানেও সে 100-তে 100। আমার থেকেও তিনি 3 ডবল সাদা। কেন যেন আমার তাকে দেখতে ইচ্ছে করছে না, আর খুব হিংসে হচ্ছে আমার। এত সুন্দর কেন তিনি, তাও আবার আমার থেকেও। মানে প্রথম আলো আমার চোখে পড়তে আমার ঘুম ভেঙে যায়। রিয়ান এখনো আমার কোলে ঘুমোচ্ছে। তার দিকে একবার তাকিয়ে তাকে নিচে শুয়ে দিলাম আমি। তারপর চলে আসলাম নিজের রুমে। সকাল প্রায় অনেক। আমি, রিহানের মা সবাই নিচে, শুধু রেয়ান ছাড়া। সে এখনো মনে হয় ঘুমোচ্ছে ছাদে। নিচে আসার পর থেকে একবারও তার কাছে যাইনি আমি। হঠাৎ কলিং বেলের আওয়াজ পাই আমরা। দরজা খুলতে দেখি একদল রিপোর্টার্স দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে তারা নানা বাজে বাজে প্রশ্ন করতে শুরু করে। সাথে সাথে আমি দরজা বন্ধ করে দিই। বিরক্ত লাগছে এগুলো আমার। এসব মিডিয়ার লোক এখন আমার বাসার সামনেও চলে এসেছে। তাদের জন্য হয়তো বাসা থেকেও বের হতে পারবো না আমি। আস্তে আস্তে রাখতে শুরু করি আমি। কেন যেন রাগ লাগছে প্রচুর। আর তা আরো বেড়ে যায় রেয়ানকে দেখে। সে ধীর পায়ে এগিয়ে আসছে আমার দিকে। তাকে দেখে আমি রাগী কণ্ঠে বললাম, দেখুন আপনার জন্য কি অবস্থা হয়েছে আমাদের। এখন তো বাসা থেকে বের হতে পারবো না আমরা। সাথে লোকেদের কথা তো আছেই। কেন এমন হচ্ছে রেয়ান? আপনার জন্যই তো হচ্ছে, তাই না? তাহলে কেন চলে যাচ্ছেন আপনি আমাদের জীবন থেকে? কথাটা শুনে রেয়ান কোনো জবাব দিল না আমায়। শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে এগোতে লাগলো। তা দেখে মা এবার তার ঝাঁঝালো কণ্ঠে রেয়ানকে বলল, এই ছেলে, তুমি আমার বাসায় কিভাবে আর আমার মেয়ের দিকে এভাবে এগোচ্ছ কেন? বের হও আমার বাসা থেকে। মার কথা শুনে রেয়ান তার দিকে তাকালো। কিছুটা গম্ভীর কণ্ঠে মাকে বলল, দেখুন শাশুমা, আমি এখানে কিভাবে তা আপনার না জানলেও চলবে। আর শুনুন, আমার নাম রিয়ান। আমাকে রিয়ান বলে ডাকলেই আমি বেশি খুশি হব। আর আরেকটা কথা, আপনার মেয়ে আমার আমানত, তাই ওর সাথে আমি কি করি না করি তা আপনার না দেখলেও চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বলে রেয়ানের এক মুহূর্তেও দাঁড়ালো না। আমাকে করে নিয়ে সোজা পা বাড়লো আমার রুমের দিকে। এদিকে সোফায় আরাম করে ঘুমিয়ে আছে রিহান। এতক্ষণ যে এত কিছু হলো তা যেন সে টেরই পায়নি। রুমে ঢুকতেই রেয়ান থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তার কলার ধরে রাগে কণ্ঠে বললাম, এই সমস্যা কি আপনি বলুন তো? হ্যাঁ, লজ্জা বা অনুতপ্ত বোধ কোনো কিছুই নেই আপনার? কোনো কিছুই কাজ করেন আপনার মধ্যে? এত কিছুর পর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আর আপনার সাহস কিভাবে হলো আমাকে কোলে তোলার? কালকে রাতে কিছু বলিনি দেখে কি আপনি বারবার আমায় কোলে তুলে নেবেন নাকি? হ্যাঁ, কোলে নিব, 100 বার নিব, কারণ তুমি আমার আমানত। কিসের আমানত আমি আপনার? আমি কারো কোনো আমানত না, বুঝেছেন? আর আপনার তো জীবনেও না। আপনার মতো অমানুষের সাথে কোনো কথা বলতেও আমার ঘৃণা করে। তাই তাহলে তো এটার অভ্যাস করে নাও, কারণ আমাদের যখন বিয়ে হবে তখন এইগুলো সহ্য করতে হবে তোমার। কখনো না। যার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে তাকে জীবনেও আমি বিয়ে করবো না। আমি মরে যাব, কিন্তু আমি কখনো আপনাকে বিয়ে করবো না। আমার কথা শেষ হওয়ার আগেই রেহান আমার 2 হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। নিজের মুখ আমার মুখের একদম কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? তুই মরে যাবি কিন্তু আমাকে বিয়ে করবি না, তাই না? আরে আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো, কিন্তু কেন করছি না জানিস? কারণ আমি চাই তুই নিজে থেকে আমাকে বিয়ে করিস, জোর করে না। সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিন রেহান, কারণ আপনার এই স্বপ্ন কখনো পূরণ হবে না। একটা কথা জানো কি মরুভূমি, আমি স্বপ্ন পূরণ করার জন্য দেখি, তা মাঝপথে রেখে দেওয়ার জন্য না। অ্যান্ড আই এম শিওর এই স্বপ্নটাও পূরণ হবে, তাও অনেক তাড়াতাড়ি। কথাটা বলে রিয়ান আমাকে ছেড়ে দেয়। তারপর চলে যেতে নিলে আমি তাকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলি, কোথায় যাচ্ছেন আপনি? এখানে তো তুমি থাকতে দিবে না, তাই বাইরে যাচ্ছি, কাজ আছে। কিভাবে বাইরে যাবেন ছুটি? মিডিয়ার লোক চারপাশ থেকে ঘিরে রেখেছে আমার বাসা, যাওয়ার কোনো উপায়ই নেই। তাহলে কি তুমি আমাকে এখানে থাকতে বলছো?
তার কথাটা শুনে আমি চুপ হয়ে যাই। কি বলবো বুঝতেই পারছি না। সে আমাকে চুপ থাকতে দেখে আমার দিকে কিছুটা এগিয়ে মুচকি হেসে বলে, তুমি আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবো মরুভূমি? ভুলে যেও না আমি একজন পুলিশ। কোথায় কিভাবে বের হতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে রুম থেকে বের হয়ে যায়। দুপুর প্রায় 2টা, মাত্র রিহানকে খাইয়ে দিলাম আমি। এবার আমার আর মার খাবার পালা। টেবিলে খাবার বাড়ছি, এমন সময় দরজা কলিং বেল বেজে ওঠে। ভেবেছিলাম হয়তো মিডিয়ার লোক হবে, তাই পাত্তা দিলাম না। কিন্তু 5-6 বার কলিং বেল বাজার পর বাধ্য হয়ে দরজা খুললাম আমি। দরজা খুলতেই দেখি রেয়ান দাঁড়িয়ে আছে। চোখ মুখ শক্ত করে রেখেছে সে, চোখ দুটো লাল হয়ে আছে। আর তার দৃষ্টি স্থির আমার চোখের দিকে। কেন জানি না রেয়ানকে খুব অস্বাভাবিক লাগছে আমার। ভালোভাবে রেয়ানের দিকে তাকাতেই আমার চোখ যায় তার হাতের দিকে। হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে তার। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির এক এক ফোঁটা অনুভব করছি। মনটা অনেকটাই শান্ত হচ্ছে এতে। আবার যখন হঠাৎ বাতাস এসে ছুঁয়ে দেয় শরীরকে, তখন শরীরটা শিউরে ওঠে আমার। এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে। কিছুক্ষণ এভাবে থেকে এক প্রশান্তির নিঃশ্বাস নিয়ে চোখটা খুললাম আমি। ঝড়ের শেষটা আমার পছন্দ। যখন ঝড় থেমে যায় তখন প্রকৃতিটা অনেক শান্ত শান্ত লাগে। এখন ঠিক তেমনই লাগছে আমার চারপাশটা। প্রকৃতি যেন এক আলাদা সৌন্দর্যে মেতে আছে। হঠাৎ নিচে তাকাতেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি আমি। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রিয়ান। বৃষ্টিতে ভিজছে সে। প্যান্টের পকেটে 2 হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা রিয়ান এমন কেন? সবকিছুতে যেন একটা নিজস্ব স্টাইল আছে। এই যে সে যে এখন প্যান্টের পকেটে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে, এটাও যেন তার এক নিজস্ব স্টাইল। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। আর দাঁড়ালাম না বারান্দায়, রুমে চলে আসলাম। কেন যেন ভালো লাগছে না আর সেখানে দাঁড়াতে। হয়তো রিয়ান আছে বলে। রিয়ানকে দেখলেই মনে হয় তার ভিতরে কত শত রহস্য আসলেই আছে। অনেক রহস্যই আছে তার মাঝে, যা দিন দিন মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। আচ্ছা রসের জট খুলে কি খুব বেশি ক্ষতি হবে? হয়তো না, তাই না? তাহলে সবকিছু এত ধোঁয়াশা কেন? রহস্য খোলার চেয়ে আরো বেড়েই চলেছে সবকিছু। কিন্তু কেন যেন মনে হচ্ছে রহস্যের সব জট খুলবে আর তা খুব তাড়াতাড়ি হবে। রেহানই বলবে সেটা, কিন্তু কখন? তার যে কিছুই ঠিক নেই। একসময় এটা করবে তো একসময় সেটা। তার সব কর্মকাণ্ডতেই আমি হতাশ। এবারও তাই। রেহানের হাতে রক্ত দেখে আমি চমকে গেলাম, কিন্তু তবুও শান্ত দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বললাম, আপনার হাতে রক্ত কেন? রেহান কিছুই বললো না। তার দৃষ্টি এখনো আমার দিকে। কিছু একটা আন্দাজ করতে পেরে আমি মাকে বলে উঠলাম, মা রিহানকে নিয়ে যাও তো, আমার রিহানের সাথে কিছু কথা আছে। মানে এই ছেলের সাথে তোর কি কথা? আর আমরা যাবো কেন? মা আছে কিছু কথা, তুমি প্লিজ যাও, কথা শেষ হতে ডাকছি তোমায়। কিন্তু প্লিজ মা। মার কিছুই বললেন না। গোমরা মুখ করে রেহানকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেলেন। মার রেহান চলে যেতেই আমি রেহানকে নিয়ে সোফায় বসি। সে এখনো চুপ করে আছে, নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার যে হাত কেটে গেছে আর সেখান থেকে যে রক্ত পড়ছে, এতে যেন তার কোনো খেয়ালই নেই। কিন্তু আমি তো এড়াতে পারছি না এটা। একটা মানুষের হাত থেকে এভাবে রক্ত পড়ছে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? জীবনেও না। তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসি, তারপর ঔষধ লাগাতে থাকি রেহানের হাতে। ওষুধ লাগানো শেষে রেহানের দিকে তাকাতেই দেখি সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে আমাকে, কিন্তু আফসোস আমি সেগুলো বুঝতে পারছি না। রেহানের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে, সাথে অজানা কিছু প্রশ্ন। নরম কণ্ঠেই তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাতটা কাটলো কি করে? আমি একজন পুলিশ, আমার কাজই মৃত্যুর সাথে লড়াই করা। এখানে এটা তো সামান্য হাত কাটা, হয়তো কোনোভাবে কেটে গেছে। সত্যি তো? হুম। তার উত্তর শুনে আমি হাসলাম। হেসে হেসে বললাম, খুব ভালো মিথ্যে বলতে পারেন আপনি রিয়ান, কিন্তু আফসোস সে মিথ্যাটা আমার সামনে বেশিক্ষণ টিকলো না। মানে? এতক্ষণ আপনি আমার দিকে তাকিয়েছিলেন, তো যখনই আমি আপনাকে প্রশ্ন করলাম তখনই আপনি মাথাটা নিচু করে উত্তর দিলেন। একটা কথা কি জানেন, আপনি কখনো কথা বলার সময় মাথা নিচু করেন না, সবসময় চোখে চোখ রেখে কথা বলেন। একমাত্র মিথ্যা বলার সময়ই আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলেন। কথাটা শুনে রিয়ান বাঁকা হাসলো, বড় করে শান্ত কণ্ঠে জবাব দিল, সকালে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করে আসার সময় কিছু মিডিয়ার লোক আমাকে দেখে ফেলে। তারপর শুরু হয় তাদের নানা প্রশ্ন। আমি সুন্দরভাবেই তাদের সব কথার উত্তর দিচ্ছিলাম, বাট একটা রিপোর্টার তোমাকে নিয়ে একটা বাজে প্রশ্ন করে, যা আমার সহ্য হয়নি, আর আমি তাকে মারা শুরু করি। মারার এক পর্যায়ে ভুলবশত আমার হাতের পাশে থাকার কাচের দেওয়ালে লেগে কেটে যায়। কথাটা বলেই তিনি চুপ হয়ে যান। আমি তার দিকে তাকিয়ে আছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাকে। এত কিছু হয়ে গেল কিন্তু তাও তার মুখ স্বাভাবিক। সে স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছে। আপনি কি জানেন আপনার এমন করে কি হতে পারে? হুম। তাহলে এমন কেন করলেন?
আপনি কি বুঝতে পারছেন আপনারা এমন করে মিডিয়ার লোক কতটা খারাপ খারাপ নিউজ বানাতে পারে আমাদের নামে? ডাক্তারকে একটু কন্ট্রোল করা যায় না রিয়ান? বুঝে শুনে কাজ কেন করেন না আপনি? আমার কথায় রিয়ান এবার কিছুটা গম্ভীর হয়ে গেল। সামনের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝে শুনে সব কাজ করি, তোমাকে আমাকে শিখাতে হবে না। আর রইলো খারাপ নিউজের কথা, সেগুলো কোনোভাবেই কেউ বানাতে পারবে না, আমি বানাতে দিব না। কি করবেন আপনি? রিহান আবারও চুপ হয়ে গেল। তার এভাবে বারবার চুপ হয়ে যাওয়ায় বিরক্ত হচ্ছে খুব। বিরক্তি নিয়ে বললাম, চুপ থাকতে তো এখানে আসেননি নিশ্চয়ই, কি জন্য এসেছেন তা বলে খুশি হব। না মানে আমি ভেবেছিলাম ওই রিপোর্টার্স গুলো আবারও হয়তো তোমার বাসায় এসেছে, তাই দেখতে আসলাম। সকালেও তো এসেছিল তারা, আমাকে অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে, তাহলে তখন কেন কিছু করেননি আপনি? এখন তো রাখছেন যে? কে বললো আমি তাদের কিছু করিনি? বলেই বাঁকা হাসতেন তিনি। তার হাসির মানেটা কি? সে কি কিছু করেছে নাকি ওই লোকগুলোর সাথে? হ্যাঁ, কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি করেছিল তোকে? ওয়েল, আমার কাজ শেষ, তাই আমার যাওয়া উচিত এখন। বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি, সোজা চলে যান বাসার বাইরে। এদিকে তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি সে আমার কথা এড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন? কিছু খারাপ কিছু করেনি তো সে তাদের সাথে? সকালে মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙে আমার। চোখ খুলতে দেখি রিহান এখনো ঘুমোচ্ছে। তাকে পাশে শুয়ে দিয়ে আমি নিচে চলে যাই কি হয়েছে তা দেখার জন্য। নিচে যেতেই দেখি যে লোকগুলো আমার নামে বাজে বাজে কথা বলে বেড়ায় তারাই আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তাদের এমন ব্যবহারে আমি অনেকটাই অবাক। হঠাৎ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে কেন তারা? আমি লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলি, আপনারা তো সবসময় মানুষের কাছে আমার বদনামি করে এসেছেন, আজ হঠাৎ ক্ষমা চাচ্ছেন যে? আমার কথা শুনে একজন করুণ কণ্ঠে বলে ওঠে, আমরা তো আর জানতাম না ওই পুলিশ তোমার কি হয়, জানলে হয়তো ওসব বাজে কথা বলতাম না, মাফ করে দাও আমাকে মা। এবার আমি বুঝতে পারছি তারা কেন এমন ভালো ব্যবহার করছে আমার সাথে। রিয়ান যে এমনটা করেছে তা স্পষ্ট, কেন যেন মনে হচ্ছে সে এখানেই কোথাও আছে। তাই আর দেরি না করে বাসার বাইরে চলে যাই আমি, রিয়ান আছে কিনা তা দেখার জন্য। বাইরে যেতেই দেখি রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে রেখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই চোখ থেকে সানগ্লাস খুলে ঠোঁট নাড়িয়ে বলে, কেমন দিলাম মরুভূমি? আপনি আমাকে এখানে কেন এনেছেন? তোমাকে বেচে দিতে। মানে? মানে বুঝো না, পাচার করব তোমাকে। দেখুন রিয়ান, আমি একদম মজা করার মধ্যে নেই। আপনি আমাকে 1 ঘন্টা যাবত বসিয়ে রেখেছেন এখানে, কেন সেটাই বলছেন না। আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। আপনি কি চাচ্ছেন বলুন তো? কথাটা বেশ বিরক্তি নিয়েই বললাম আমি। 1 ঘন্টা ধরে আমাকে একটা নদীর তীরে বসিয়ে রেখেছেন তিনি, কি যেন বলবেন আমাকে, অথচ চুপ করে বসে আছেন। আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। রিয়ান খুব অস্বস্তি নিয়ে আমাকে বলল, তুমি কি যেন প্রশ্ন করেছিলে? তার কথা শুনে আমার তার দিকে চোখ ছোট করে তাকালাম আমি। পরক্ষণে নিজেকে শান্ত রেখে বললাম, আপনি আমাদের আশেপাশের লোকদের কি বলেছেন? আমি আপনার কি হই? আমি তো শুধু ওদেরকে বলিনি, মিডিয়ার লোকদেরও বলেছি। তুমি নিউজটা দেখোনি? না। ও ভালো হয়েছে, তাহলে বাসায় যেয়ে দেখে নিও। হ্যাঁ, বাসায় গিয়ে দেখবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, আপনি সবাইকে কি বলেছেন? না বললে হয় না? না। আসলে আমি না ওদেরকে বলেছি। কি বলেছেন? আমি ওদেরকে বলেছি তুমি আমার বউ আর আমি তোমার বর, মানে আমাদের বিয়ে হয়েছে। কথাটা শুনে আপনি আমার চোখ বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, চিল্লিয়ে বললাম, কি বলেছেন এগুলো আপনি? হ্যাঁ, আমি আর আপনি স্বামী স্ত্রী, মাথা ঠিক আছে আপনার? সবাইকে স্বামী স্ত্রী বলতে হলো, অন্য কিছু বলতে পারলেন না? অন্য কিছু আবার কি বলতাম? কেন ভাই বোন বলতে পারলেন না? লাইক সিরিয়াসলি, আমি তোমাকে ভাই বোন বলে সবার কাছে পরিচয় দিব? জীবনেও না। তাছাড়া কোনো ভাই বোনকে কোলে করে গাড়িতে বসায়? সেটা আপনার জানা উচিত। আপনি কেন আমাকে কোলে করে গাড়িতে বসিয়েছিলেন? সব দোষ আপনার। ও রিয়েলি? শোনো, দোষ আমার না তোমার। কি হতো যদি তুমি আমার কথা মতো গাড়িতে আসতে? কথা না শোনার পরিণাম ছিল ওটা, বুঝলে? ওনার কথা শুনে শরীর রাগে রিরি করছে আমার। মানুষটা আসলেই বাজে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনি অনেক বাজে রিয়ান। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো মরুভূমি, তুমি কি আর কোনো কথা জানো না? আমার সাথে তোমার যখন থেকে দেখা হয়েছে তখন থেকে এই পর্যন্ত তুমি এই বাজে ওয়ার্ডটা কতবার ইউজ করেছো বলো তো? আমি যতবার ইচ্ছে করবে আমি ততবার আপনাকে বলবো। আপনি কে হন আমাকে বলার? তোমার হবু বর। তার কথা শুনে রাগটা যেন আরো বেড়ে গেল। আর এক মুহূর্তও থাকবো না আমি তার সাথে। রিয়ান পেয়েছেটা কি আমাকে? হ্যাঁ, উনি যা বলবেন তাই হবে, কখনো না। রিয়ানের দিকে একবার রাগের দৃষ্টি নিক্ষেপ করে আমি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়লাম। এদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছেন রিয়ান। কোমরে 2 হাত দিয়ে ছোট কামড়ে রেখেছেন তিনি, আর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার যাওয়া দেখছেন। প্রায় 2 মিনিট ওভাবে থেকে উনি হুট করেই আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন।
এতে আমি কিছুটা চমকে যাই, বারবার আশেপাশে তাকাচ্ছি, আবারও যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে। কিন্তু না, কেউ নেই এখানে ভেবেই প্রশান্তির এক নিঃশ্বাস ফেললাম আমি। পরক্ষণে রিয়ান থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। ড্রয়িং রুমে বসে আছি আমি, আমার পাশে মা আর রিহান বসে আছে, আর আমাদের ঠিক সামনে বসে আছে রেয়ান। রেয়ান খুব শান্ত মেজাজে মায়ের সাথে কথা বলছে নিউজের ব্যাপারে। রিয়ান নানাভাবে চেষ্টা করছে মাকে ইমপ্রেস করার, কিন্তু মা তো মাই, একবার কাউকে খারাপ লাগলে তার সাথে আর ভাব জমেই না মায়ের। তাই রিয়ান যতই চেষ্টা করুক না কেন, মা ভুলে যাওয়ার পাত্র না। এদিকে রিহান, সে তো রীতিমতো রিয়ান বলতে পাগল। যখন থেকে রিয়ান বাসায় এসেছেন তখন থেকে তার বাবা বাবা ডাকা শুরু। হঠাৎ রিয়ান কিছুটা গম্ভীর কণ্ঠে আমাকে বলে, মীরা, আজকে তুমি আমার বাবার সাথে দেখা করতে যাবে, রেডি হয়ে নাও। মানে কেন? বাবা ওই নিউজ হওয়ার পর থেকে তোমার সাথে দেখা করতে চেয়েছিল, বিভিন্ন কারণে পারিনি। আজকে সময় আছে তাই তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে। কথাটা শুনে মা রেগে গেলেন, তবু নিজেকে কিছুটা সামনে নিয়ে বললেন, তুমি কোথাও নিয়ে যাবে না আমার মেয়েকে। আর তোমার বাবা যদি আমার মেয়ের সাথে দেখা করতে চায় তাহলে তাকে আসতে বলো, আমার মেয়ে কেন যাবে? শাশুমা, আমি চাইলে ওকে এমনিও নিয়ে যেতে পারবো, এতে আমার কারো পারমিশন লাগবে না। আমি শুধু আপনাকে জানানোর জন্য ওকে এখানে নিয়ে এসেছি, না হলে সকালে যেখানে গিয়েছিলাম সেখান থেকেই ওকে বাবার কাছে নিয়ে যেতাম, আর এতে আপনি কিছু করতেও পারতেন না। কথাটা শুনে মা যেন আরো রেগে গেলেন, কিন্তু কিছু বললেন না। বুঝতে পারছি এখন কিছু বলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে, তাই কিছু না বলে রেডি হতে চলে গেলাম। সাথে রিহানও আছে, গাড়িতে বসে আছি আমি, রিয়ান আর রিহান। আমি আর রিয়ান সামনের সিটে, আর রিহান পিছনের সিটে। বেশ খুশি খুশি লাগছে রিয়ানকে। বারবার রিয়ানকে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব বাবা, আর কতক্ষণ লাগবে যেতে? ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বেশ বিরক্ত হচ্ছি এসবে। বিরক্তি নিয়েই বললাম, না গেলে কি হতো না? অবশ্যই না। বলেই আবার দুজনেই চুপ। রাস্তাতে এমন কোনো কথাই হয়নি আমাদের, বলতে গেলে আমি কিছু বললেও রিয়ান জবাব দেয় না। প্রায় আধা ঘন্টা পর আমরা পৌঁছে যাই গন্তব্যে। বিশাল বড় গেট দিয়ে ঢুকছে গাড়িটা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি চারপাশটা। কি সুন্দর বাড়ি রিয়ানের। এমন বাড়ি তো শুধু স্বপ্নেই দেখেছি আমি। রিয়ানের এক হাতে আমার হাত, আর অন্য হাতে রিহানের হাত। খুব শক্ত করে আমাদের হাত ধরে রেখেছে সে, কিন্তু কেন? হাত ছাড়াতে চাইছি বারংবার, কিন্তু ফলাফলটা শূন্য। রিয়ান যেন হাত ছাড়বেই না, তাই আমিও আর চেষ্টা করলাম না। বাড়ির চারপাশটা দেখছি আমি। বাড়ির বাইরে যেমন সুন্দর, তার চেয়েও দ্বিগুণ সুন্দর বাড়ির ভেতরটা। জায়গায় জায়গায় শুধু বডিগার্ড আর সার্ভেন্ট, 500-600 তো হবেই। কিছুক্ষণের মধ্যে রিয়ানের বাবা আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। ভদ্রতার খাতিরে সালাম দিলাম ওনাকে, ভেতরে সেও দিলেন। তারপর খুব মিষ্টি স্বরে বললেন, কেমন আছো মীরা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আছি একরকম। আচ্ছা রিয়ান, তুমি আর রিহান যাও, একটু আমি মীরার সাথে একা কথা বলবো। তুমি বরং রিহানকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাও, ওর ভালো লাগবে। রিয়ান জি বলে সেখান থেকে চলে গেলেন। কেন যেন খুব অস্বস্তি লাগছে আমার। অস্বস্তি নিয়ে রিয়ানের বাবাকে বললাম, আপনি মনে হয় আমাদের চেনেন। রেহান অনেক বলেছো তোমার ব্যাপারে। ও বলে একটু হাসার চেষ্টা করলাম, পরক্ষণে মাথা নিচু করে বসে রইলাম। এমন অবস্থায় কি বলা উচিত জানি না আমি। তাছাড়া রেয়ানও কেমন, আমাকে এখানে একা রেখে ওনার যাওয়া কি ঠিক হলো? মোটেও না। আমাকে চুপ থাকতে দেখে রিয়ানের বাবা আবারও বলেন, রেহান অনেক বলেছে তোমার ব্যাপারে। রেহান তোমাকে বিয়ে করতে চায়, সেটা তুমি জানো নিশ্চয়ই। এখন তুমি কি চাও? ওনার কথার কি উত্তর দেব বুঝতেই পারছি না। আগের মতো চুপ করে আছি। আমার চুপ করা দেখে উনি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছেন। নিজের মতোই আবারও বলে শুরু করলেন সে, আমার ছেলে কেমনটা তো এতদিনে জেনে গেছো নিশ্চয়ই। ও যেটা চায় সেটা ওর চাই। সেটার জন্য তার যা করা লাগবে সে করতে রাজি। এই যে যেমন দেখো না, এত বড় বিজনেস আমার, ও সেটা বাদ দিয়ে কি করছে? এটা সামান্য পুলিশের চাকরি। আমার টাকা পয়সার কোনো লোভ নেই। ও নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর কোনো কাজে আমি কখনো কোনো বাধা দেইনি এখন জীবনে। ও তোমাকে চায়, ঠিক চায় না, ওর তোমাকে প্রয়োজন। বিয়ে করতে চায় তোমাকে, জানি তুমি করতে চাও না, আর ওকে হয়তো ভালোবাসো না, কিন্তু ও ভালোবাসে তোমাকে, অনেক ভালোবাসে। তবে এর জন্য কখনো নিজেকে পাল্টাবে না। ও যেমন তেমনই ভালোবাসতে চায় তোমাকে। তাই হয়তো তুমি ওর খারাপ রূপই বেশি দেখছো, কিন্তু বিশ্বাস করো ওর মন অনেক ভালো। ধীরে ধীরে তুমিও বুঝতে পারবে সেটা। যাই হোক, শেষে এতটুকুই বলবো, আমার ছেলে খারাপ না, তবে ওর ভালো দিকটা সহজে কাউকে দেখায় না, অন্যদের খুঁজে নিতে হয় সেটা। আশা করি তুমিও পারবে। আর যদি পারো তাহলে আমার ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করো। সত্যি যদি কখনো ওকে ভালোবেসে ফেলো তাহলে ফিরিয়ে দিও না ওকে। খুব কষ্ট পাবে আমার ছেলেটা।
বলে তিনি চলে গেলেন সেখান থেকে। আর আমি এখনো মাথা নিচু করে বসে আছি। মাথাটা কেন যেন ঘুরছে আমার। বাসায় এসেছি প্রায় 20 মিনিট হতে চললো, এখনো গাড়িতেই বসে আছি আমি আর রিয়ান। পিছনের সিটে ঘুমিয়ে পড়েছে রিহান। বারবার খালি রিয়ানের দিকে চোখ যাচ্ছে আমার। কিছু বলার ছিল তাকে, খুব শান্ত কণ্ঠেই বললাম, আপনি যা করছেন তাতে তো আমার এটাই মনে হচ্ছে আপনি আমাকে জোর করছেন বিয়ের জন্য। কথাটা শুনে রিয়ান হাসলো, তারপর হালকা কণ্ঠে বলল, তোমার সেটা মনে হয়? ভালো। বলে একটু থেমে গেলেন তিনি, তারপর আবারও বললেন, সত্যি বলছি, জোর করব না তোমায়। তুমি যখন চাইবে তখনই বিয়ে করব। আমি শুধু চেয়েছি আমার সম্পর্কে তুমি জানো, আমার বাবার সাথে পরিচিত হও, এটাই। ও। আমার ও বলার পরপরই রিয়ান আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমার যত প্রশ্ন আছে তুমি এই চিঠি পেয়ে যাবে। চিঠি পড়ার পর হয়তো রাগ করবে আমার উপর, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করিনি, ভুল করে হয়ে গেছে, সত্যি বলছি। পারলে মাফ করে দিও আমায়। বলেই অন্যদিকে তাকালেন রিয়ান, হয়তো চোখের পানি লুকাতে, কিন্তু সে কি জানে আমি তার চোখের পানি দেখে ফেলেছি, সাথে কিছু হারানোর ভয়ও। ফ্রেশ হয়ে রিয়ানের দেয়া চিঠি নিয়ে বসে পড়লাম সোফায়। রিহান বিছানায় আরাম করে ঘুমোচ্ছে, তাই নিশ্চিন্তে চিঠিটা পড়া যাবে। চিঠিটা খুলতেই দেখি সেখানে সুন্দর করে লেখা, প্রেয়সী আমার, কি করো? নিশ্চয়ই এখন ঠান্ডা মেজাজ নিয়ে আমার চিঠি পড়তে বসেছ। আমি জানি চিঠিটা সম্পূর্ণ পড়ার পর হয়তো তোমার আমার উপর অনেক রাগ অভিমান জমবে, সাথে কিছু অজানা প্রশ্ন। কিন্তু সেসব প্রশ্নের উত্তর তুমি এই চিঠিতে পাবে না। সব রহস্যের জট তো আর খুলে না, তাই এখানেও কিছু অজানা প্রশ্ন অসমাপ্তই থেকে যাবে। যাই হোক, প্রথমবার চিঠি লিখছি, কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে সেটা না দেখার ভান করে রেখে দিও। আমি আবার অত শুদ্ধ করতে পারবো না বানান। তাহলে এখন মূল ঘটনায় যাওয়া যাক। তুমি তো জানো বাবার বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই, পুলিশের চাকরি আমার সব। এতে কিন্তু বাবা কোনো বাধা দেয়নি, কিন্তু তাও তার একমাত্র ছেলে তার বিজনেস না দেখে একটা সামান্য পুলিশের চাকরি করছে। নিশ্চয়ই বাবার এটা খারাপ লাগার বিষয়। বাবা সবসময় চাইতেন আমি যেন বাবার বিজনেসটা ধরে রাখি, আরও নামি দামি করি। তাই তিনি যখন বিভিন্ন কাজে দেশ বিদেশে যেতেন তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন, যেন তিনি না থাকলেও আমি পুলিশের চাকরির সাথে সাথে বিজনেসটাও করতে পারি। সেবার বাবার একটা কাজ পড়ে যায় আমেরিকায়, আমাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। সব ঠিকঠাকই চলছিল। বাবা যে কাজের জন্য এসেছিলেন সেই কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। তাই সে খুশিতে বাবা আর তার বিজনেস পার্টনার মিলে আমেরিকায় একটা পার্টির ব্যবস্থা করে। ওই দিন পার্টিতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলি, তাই জ্ঞান ছিল না আমার তেমন। একটা মজার ব্যাপার কি জানো, ড্রাঙ্ক হওয়া সত্ত্বেও আমি জিদ ধরি আমি একাই গাড়ি চালিয়ে বাসায় যাব। এই জন্য গাড়ি থেকে ড্রাইভারকেও ধাক্কা মেরে বের করে দেই। বাবা সেখানে উপস্থিত ছিলেন না, তিনি পার্টিতে ব্যস্ত ছিলেন, তাই হয়তো আমাকে এসব করতে দেখেননি। আর তাই আমি ড্রাঙ্ক অবস্থায় থেকেও খুব আরামে গাড়ি স্টার্ট দেই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আসল ঘটনা শুরু হয় তখনই। আমি অ্যাক্সিডেন্ট করি অন্য একটা গাড়ির সাথে। অ্যাক্সিডেন্টে আমি অত ব্যথা পাইনি, শুধু একটু পায়ে আর মাথায় পেয়েছিলাম। কিন্তু অপোজিট সাইডে যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় তার অবস্থা ভালো ছিল না। সে মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছিল, সাথে তার পেটে একটা বড় কাঁচ ঢুকে গিয়েছিল। আশেপাশের মানুষ আমাদের অ্যাক্সিডেন্ট দেখে আমাদের হসপিটালে ভর্তি করান। আমি যেহেতু অত ব্যথা পাইনি তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিন্তু আমার সাথে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয় তার সুস্থ হওয়ার চান্স খুব কম ছিল, আর যদি হয়ও তাও সে বাঁচবে না। ডাক্তারদের মতে এমনও সম্ভাবনা ছিল যে ছেলেটা সুস্থ হওয়ার 1 থেকে 2 দিন কিংবা 1 মিনিটেও মারা যেতে পারে। এসবে আমি খুব অনুতপ্ত ছিলাম। আমার জন্যই তো ছেলেটার এমন অবস্থা হয়েছিল। প্রায় 1 মাস ছেলেটার চিকিৎসা চলে, ফলে সে একটু একটু কথা বলতে পারত, কিন্তু তার মৃত্যুর চান্স তখনও ছিল অনেক। এই জন্য আমি আর বাবা অনেক ক্ষমা চাই ছেলেটার কাছে। জানো মরুভূমি, ছেলেটা অনেক ভালো ছিল। আমার জন্য সে মারা যাবে সেটা জানা সত্ত্বেও আমাদের ক্ষমা করে দেয় সে। তার শুধু একটা শেষ ইচ্ছা ছিল, তার ওয়াইফের সাথে যেন সে শেষবার দেখা করতে পারে। তাই আমরা তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, করতে পারিও। কিন্তু একবার যোগাযোগ করার পরপরই তার ওয়াইফ
আমাদের কোনো ফোন কল কিছুই ধরছিল না। একসময় তার ওয়াইফের ফোন সুইচ অফ দেখাতে শুরু করে। যোগাযোগের সব মাধ্যমই তখন বন্ধ। এদিকে আমার আর ওই ছেলেটার বেশ ভালো বন্ধুত্ব হয়। ও ওর ওয়াইফ আর ওর পরিবারের সম্পর্কে অনেক কিছু বলে আমাকে। ছেলেটা তার ওয়াইফের ছবিও দেখায় আমাকে। বিশ্বাস করো, মেয়েটার ছবি দেখে কেন যেন আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে, কিন্তু তাতে এত পাত্তা দেইনি। তাছাড়া সে অন্য একজনের ওয়াইফ আর তার একটা বেবিও আছে। এটা তো সম্ভব ছিল না, তাই না? আমার ছেলেটার সাথে অনেক ভালোই কাটছিল দিন, কিন্তু একদিন ছেলেটা হঠাৎই মারা যায়। জানো মীরা, ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল শুভ, তোমার শুভ। কথাটা পরে থেমে গেলাম আমি। তাহলে রেহান যার কথা বলছে সে শুভ? শুভ কি তাহলে মারা গেছে? মুহূর্তে চোখ থেকে টক টক করে পানি পড়তে লাগলো আমার। পরক্ষণে মুখে হাসি চলে এলো। চিলিয়ে চিলিয়ে সবাইকে বলতে ইচ্ছে করছে, আমার স্বামী, আমি তাকে আমার করে রাখতে পেরেছিলাম। সে আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। সত্যি শুভ ভালোবেসেছিল আমায়। কিন্তু তাহলে ওই ডিভোর্স লেটার, ওই চিঠি, ওগুলো কে পাঠিয়েছে? ভেবে চোখে পানিগুলো মুছে ফেললাম বাম হাত দিয়ে। তারপর আবারও চিঠি পড়া শুরু করলাম। শুভর মারা যাওয়ার 2-3 দিন পরে আমি দেশে ফিরি। দেশে এসে আমার প্রথম কাজ ছিল তোমাকে খুঁজে বের করা। শুভর মারা যাওয়ার খবরটা তো তোমাকে দিতে হবে, তাই শুভর দেওয়া বাসার অ্যাড্রেসে যাই আমি। সেখানে গিয়ে তোমাকে পাইনি, কিন্তু শুভর বোন রিহা থাকতো সেখানে। তাকে শুভর মৃত্যুর খবর দেই। ও খবরটা শুনে অনেক কান্না করেছিল। ওকে সান্ত্বনা দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় তা জানার জন্য, কিন্তু না, সে বলছিলই না তুমি এখানে কেন থাকো না, কিংবা এখন কোথায় থাকো। এজন্য দিন রাত খোঁজা শুরু করি তোমার, পেয়েও যাই, কিন্তু এই অবস্থায় পাবো জানতাম না। তোমাকে যখন প্রথম খুঁজে বের করি আমি, তখন তোমাকে কাঁদতে দেখি। পার্কে বসে কোনো একটা বিষয়ে খুব কাঁদছিলে তুমি। তখন কি ইচ্ছে করছিল আমার জানো? তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, কেঁদো না মরুভূমি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, তখন কিছু করতে পারিনি আমি। তোমাকে দেখার পর থেকে কিছু কথা বেশ ভাবাচ্ছিল আমাকে। প্রথমত তোমার এই অবস্থা কেন? তুমি রিহার সাথে থাকো না কেন? আর আমি যে আমেরিকা থেকে কল করেছিলাম সেটা কে ধরেছিল? চট্টগ্রাম থেকে ঢাকায় তোমার এলাকার কাছাকাছি পুলিশ স্টেশনে ট্রান্সফার হই আমি। অ্যান্ড তারপর আসলে কি হয়েছে তা জানার জন্য কাজে লেগে যাই। শুভ যাওয়ার পর তোমরা কি করেছো না করেছো, তোমাদের ফোন কলসের রেকর্ড, সব কিছু ডিটেলস জোগাড় করি। সবশেষে আমার সন্দেহ বারবার রিহার উপর যাচ্ছিল, কিন্তু আমি কনফার্ম ছিলাম না। তাই তোমার সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করি, যাতে কথা বলতে বলতে একসময় তোমার সাথে পাস্টে কি কি হয়েছে তা জানতে পারি। আর যেটা চেয়েছিলাম সেটা হয়েও যায়। তুমি তোমার পাস্ট সম্পর্কে সবকিছু বলো আমাকে, আর তখনই আমি বুঝে যাই যে আসল কালপিটকে রিহাই ছিল যে এসব কিছু করেছে। প্রথম ও কিছু স্বীকার করতে চাইনি। ওকে লাগাতার টর্চার করার পরও মুখ খোলে। ওর এসব করার কারণ কি ছিল জানো? ওর নাকি তোমাকে হিংসে হতো। এর মূল কারণ এই যে শুভ তার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছিল। তা ও সহ্য করতে পারেনি, তাও তেমন কিছু করেনি সে। কিন্তু যখন জানতে পারে শুভ এই পৃথিবীতে নেই, তখনও ভাবে এখন হয়তো শুভর সব প্রপার্টি ওর নামে হয়ে যেতে পারে। তাই তোমাকে নানাভাবে চিঠি দেয়। শুভর নকল সাইন দিয়ে ডিভোর্স লেটার পাঠায়। আর তাছাড়া তুমি জানতে না যে শুভ তোমার নামে এতগুলো প্রপার্টি লিখে গিয়েছে। তাই হয়তো রিহা যা চেয়েছিল তা খুব সহজেই পেয়ে যায় সে। এখন মূলত রিহা কারাগারে বন্দি। ওকে শাস্তি দিয়েছি আমি। এই তো কিছুদিন হলো। আমি জানি মীরা, এখনো কিছু প্রশ্ন আছে তোমার। ওগুলো তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বলে দেব। সবশেষে শুধু এতটুকুই বলবো, প্লিজ আমাকে ভুল বুঝবে না। আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। শুভর ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল। একটু ভুল তো অবশ্যই ছিল আমার, কিন্তু মীরা সবকিছু বিবেচনা করে তারপর না হয় আমাকে যা বলার বলো। চাইলে যত ইচ্ছা তত থাপ্পড় মেরো, কিন্তু কখনো ছেড়ে যেও না। শ্বাস আটকে মারা যাবো আমি, সত্যি। এখন যে তুমি বিহীন আমি কিছু না। তুমি থাকলেই আমি আছি, না হলে নেই। আচ্ছা মীরা, আমি যাকে ভালোবাসি সে কি জানে আমি তার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাই? পুরো চিঠিটা পড়া শেষ আমার। চিঠিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি আমি। নিজেকে কেন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। শুভ আর নেই এই পৃথিবীতে। ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার। খুব ইচ্ছে করছে একটু কাঁদতে, কিন্তু কেন যেন ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারলাম না। ওয়াশরুমে গিয়ে ছড়া ছেড়ে সেটা নিচে বসে পড়লাম আমি। যত ইচ্ছে তত কান্না করবো আজকে আমি। তাহলে একটু হলেও তো আমার কষ্টটা কমবে, তাই না?
আমার কিন্তু আগে খুব কষ্ট হতো এই ভেবে যে শুভ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন তার চেয়ে দ্বিগুণ কষ্ট হচ্ছে এই জন্য যে শুভ এই পৃথিবীটাই ছেড়ে চলে গেছে। আমি আর রেয়ান কালকে সেই নদীর তীরটায় বসে আছি, প্রায় অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে আছি এখানে। রেয়ান মাথা নিচু করে আর আমি নদীর দিকে তাকিয়ে। নীরবতা ভেঙে রেয়ানই বলল, আমাকে মাফ করে দাও মীরা। এতে আপনার কোনো দোষ ছিল না রেয়ান, ভুল হয়তো হয়ে গেছে। কথাটা শুনে রেয়ানের মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু বড় করে আমার কথা শুনে রেয়ানের মুখ আবারও মলিন হয়ে গেল। আচ্ছা রেয়ান, আমার যখন আপনার সাথে প্রথম দেখা হয় তখন আমাকে এসব কিছু কেন বলেননি আপনি? আর খারাপ ব্যবহারই বা কেন করেছিলেন? আসলে আমি যদি তোমাকে প্রথমেই কিছু বলতাম তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে, কারণ আমার কাছে তখন তেমন কোনো প্রমাণ ছিল না। আর এতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। খুব ভয় লাগতো কেন জানো, খুব ভয় লাগতো কেন জানো। আর খারাপ ব্যবহার করি কারণ তখন তোমার মনে হতো শুভ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই সময় কেউ যদি তোমার জীবনে আসতে চায় তখন তুমি অবশ্যই তাকে না করবে। তাছাড়া ভালো ব্যবহার